আসসালামু আলাইকুম। বাংলাদেশ অডিও বুকে আপনাদের স্বাগতম। আজকে থাকছে উইটনেস টু সারেন্ডারের ৩য় পর্ব, অপারেশন সার্চলাইট। ২৫শে মার্চ রাজনৈতিক আলোচনার সম্ভাব্য পরিণাম জেনারেল খাদিম হোসেন নিয়ে যখন গভীর চিন্তায় মগ্ন ছিলেন, তখনই সকাল ১১টার দিকে তার সবুজ টেলিফোনটা বেজে উঠল। লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান লাইনেই ছিলেন। তিনি বললেন, খাদিম, আজ রাতেই হবে। খাদিমের মধ্যে এতে কোনো উত্তেজনা সৃষ্টি হল না। তিনি আগে থেকেই হাতুড়ির ঘায়ের জন্য প্রস্তুত ছিলেন। রাষ্ট্রপতি তার ক্ষমতা গ্রহণের ২য় বার্ষিকীর দিনেই সিদ্ধান্তটা নিলেন। জেনারেল খাদিম বার্তাটি প্রয়োগের জন্য তার অধীনস্থদের কাছে পৌঁছে দিলেন। খবরটা যতই নিচের দিকে যেতে থাকলো, ততই উত্তেজনা সৃষ্টি হতে থাকলো। কয়েকজন জুনিয়র অফিসারকে বাড়তি রিকোয়েললেস রাইফেল জড়ো করা, বাড়তি গোলাবারুদ বরাদ্দ করা বা অকেজো মর্টার ঠিক করে আবার বসানো নিয়ে কর্মব্যস্ত থাকতে দেখা গেল। কয়েকদিন আগে রংপুর ২৯ ক্যাভালরি থেকে আনা ট্যাঙ্ক ক্রু তাড়াহুড়া করে তাদের ৬টি মোর্চে ধরা এমল রাতে তেল দিচ্ছে। ১৪ ডিভিশন হেডকোয়ার্টারের সাধারণ কর্মচারীরা সকল দূরবর্তী গ্যারিসনগুলোতে এইচ আওয়ার সম্পর্কে অবহিত করতে ফোন করে দিল। তারা এই তথ্য পৌঁছানোর জন্য একটা গোপন সংকেত তৈরি করেছিল। সেই চরম মুহূর্ত নির্ধারণ করা হলো ২৬শে মার্চ রাত ১টায়। হিসাব করা হয়েছিল যে ততক্ষণে রাষ্ট্রপতি নিরাপদে করাচি পৌঁছে যাবেন। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাটি ছিল এরকম: ২টি হেডকোয়ার্টার ব্রিগেডিয়ার আরবাবের অধীন ৫৭ ব্রিগেডকে নিয়ে মেজর জেনারেল ফরমান ঢাকা ও এর পার্শ্ববর্তী শহরতলী এলাকায় অপারেশনের দায়িত্বে ছিলেন, যেখানে মেজর জেনারেল খাদিমের ওপর প্রদেশের বাকিটুকু দেখার দায়িত্ব ছিল। এর সাথে লেফটেন্যান্ট ও জেনারেল টিক্কা তার অধীনস্থদের দ্বিতীয় রাজধানীতে সামরিক আইন সদর দপ্তরে বসে ঢাকার ভেতরে ও বাইরে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করার কথা ছিল। দ্বিতীয় রাজধানী অর্থাৎ বিখ্যাত মার্কিন স্থপতি লুইকানের নকশায় করা অত্যাধুনিক আধুনিক লাল ইটের দালানের এক কমপ্লেক্স। তখনও সেটা অসম্পূর্ণই ছিল। এই স্থাপনার কাজ শুরু হয়েছিল আইয়ুব খানের আমলে ১৯৫৮ সালে। এর কিছুদিন আগে জেনারেল ইয়াহিয়া খাদিম ও ফরমানের সম্ভাব্য বদলি লোক হিসেবে মেজর জেনারেল এ ও জেনারেল ইফতিখার জানজোয়া ও মেজর মিঠাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিলেন। কোনো কারণে যদি ফরমান ও খাদিম কঠোর ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়, যেহেতু তারা জেনারেল ইয়াকুবের সাথে কিছুদিন আগে পর্যন্তও দল গঠন করেছিলেন এবং হয়তো এখনও তার মতাদর্শই ধারণ করেন। এমনকি জেনারেল হামিদ তো প্রশ্ন করতে খাদিম আর ফরমানের সহধর্মিণীদের কাছে পর্যন্ত চলে গিয়েছিলেন, এটা জানতে যে এই ব্যাপারে তাদের স্বামীদের কি মত। যা হোক, দুজনই হামিদকে আশ্বস্ত করেছিলেন যে তারা বিশ্বস্তভাবে নির্দেশ পালন করবেন। জুনিয়র অফিসাররা রাত ১০টার দিকে মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হেডকোয়ার্টারের জোন বিতে জড়ো হতে শুরু করল। রাতটা দ্বিতীয় রাজধানীতে কাটানোর জন্য লনে সোফা ও ইজি চেয়ার বসানো হলো আর চা কফির ব্যবস্থা করা হলো। দরকার মতো কাজে লাগার জন্য উপস্থিত থাকা ছাড়া সালিকের আর কোনো বিশেষ কাজ ছিল না। এই আউটডোর অপারেশন রুমের পাশেই ওয়্যারলেস সেট যুক্ত একটা জিপ দাঁড় করানো ছিল। নক্ষত্রলোক মোড়ানো শহরটা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঢাকায় বসন্তের রাত বলতে যতটা সুন্দর রাত হতে পারে, তেমনই ছিল আজকের রাতটা। যে কোনো কিছুর জন্য পরিবেশটা ছিল নিখুঁত, শুধুমাত্র রক্তাক্ত হত্যাকাণ্ড ছাড়া। সশস্ত্র বাহিনী ছাড়া আরও এক শ্রেণীর লোক সে রাতে কর্মব্যস্ত ছিল। তারা ছিল আওয়ামী লীগের নেতাগণ, তাদের ব্যক্তিগত সেনাবাহিনী, যার মধ্যে ছিল বাঙালি সৈন্য, পুলিশ, প্রাক্তন সার্ভিসম্যান, ছাত্র ও দলের স্বেচ্ছাসেবকরা। তারা মুজিব, কর্নেল ওসমানী ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাঙালি অফিসারদের সাথে যোগাযোগ রাখছিল। তারা সবচেয়ে দৃঢ় প্রতিবন্ধকের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঢাকা শহরে ফৌজের প্রবেশ রোধ করার জন্য তারা অসংখ্য রোড ব্লক বসালো। জিপে লাগানো ওয়্যারলেস সেট রাত ১১টার দিকে প্রথমবারের মতো ঘুমিয়ে উঠল। স্থানীয় কমান্ডার এই চাওয়ার শুরু করার অনুমতি চাইল, কারণ অপরপক্ষ অতি দ্রুত বাধার প্রস্তুতি নিচ্ছিল। সবাই যার যার হাতঘড়ির দিকে তাকালো। রাষ্ট্রপতি তখনও কলম্বো ও করাচির মাঝামাঝি। জেনারেল টিক্কা সিদ্ধান্ত দিলেন ববিকে, অর্থাৎ আরবাবের কোড নেম, যতক্ষণ পারে অপেক্ষা করতে। নির্দিষ্ট মুহূর্তে ব্রিগেডিয়ার আরবাবের ব্রিগেডের নিম্নোক্ত কাজগুলো করার কথা ছিল: ১৩ ফ্রন্টিয়ার ফোর্স ঢাকা ক্যান্টনমেন্টে সংরক্ষিত সেনা হিসেবে থাকবে ও দরকার হলে ক্যান্টনমেন্টে প্রতিরক্ষা করবে। ৪৩ লাইট এন্টি রেজিমেন্ট এয়ারক্রাফট
যাদেরকে ভারতের উপর দিয়ে ওভারফ্লাইট নিষিদ্ধ করার পর এন্টি এয়ারক্রাফটের দায়িত্ব দিয়ে বিমানবন্দর আনা হয়েছিল। তারা বিমানবন্দর এলাকার দেখাশোনা করবে। ২২ বালুচ, যারা এর মধ্যেই পিলখানার ইস্ট পাকিস্তান রাইফেলস লাইন্সে ছিল, তারা প্রায় ৫,০০০ রিপিয়ার সদস্যকে নিরস্ত্র করে তাদের ওয়্যারলেস এক্সচেঞ্জ আটক করবে। ৩২ পাঞ্জাব, রাজারবাগ পুলিশ লেন্সে ১,০০০ অত্যন্ত উদ্বুদ্ধ পুলিশকে নিরস্ত্র করবে, যারা আওয়ামী লীগের জন্য সশস্ত্র লোকবলের সম্ভাব্য প্রধান উৎস। ১৮ পাঞ্জাব, নওয়াবপুর এলাকা ও পুরনো ঢাকায় ছড়িয়ে পড়বে, যেখানে বলা হচ্ছিল অনেক হিন্দু বাড়িকে অস্ত্রাগারে রূপান্তর করা হয়েছে। ফিল্ড রেজিমেন্ট দ্বিতীয় রাজধানী ও আশপাশের বিহারি এলাকা মোহাম্মদপুর ও মিরপুর নিয়ন্ত্রণ করবে। ১৮ পাঞ্জাব, ২২ বালুচ ও ৩২ পাঞ্জাবে প্রত্যেকটি থেকে একটি করে কোম্পানি নিয়ে গঠিত একটি সমন্বিত সেনাদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ধুয়ে ফেলবে, বিশেষ করে ইকবাল হল ও জগন্নাথ হল, যেগুলোকে আওয়ামী লীগের বিদ্রোহীদের শক্তিশালী আস্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পেশাল সার্ভিস গ্রুপের একটি প্লাটুন মুজিবের বাড়িতে হামলা করে তাকে জীবিত আটক করবে, অর্থাৎ এটি একটি কমান্ডো মিশন। এমট্যাঙ্কের ২৪টি স্কেলিটন স্কোয়াড্রন প্রথম আক্রমণের সামনে থাকবে, মূলত শক্তি প্রদর্শন হিসেবে। যদি দরকার পড়ে তাহলে তারাও আক্রমণ করবে। এই ফৌজদের উপর নির্দেশ ছিল যার যার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলো পাহারা দেয়া, প্রতিরোধ ভেঙে ফেলা এবং তালিকাভুক্ত রাজনৈতিক নেতাদেরকে তাদের বাসা থেকে গ্রেফতার করা। ফৌজরা তাদের লক্ষ্যকেন্দ্রে রাত ১টার আগে উপস্থিত থাকার কথা ছিল। রাস্তায় দেরি হতে পারে চিন্তা করে ক্যান্টনমেন্ট থেকে ১১টার দিকেই রওনা দেওয়া শুরু করেছিল। যারা বেতার ও টেলিভিশন কেন্দ্র, টেলিফোন এক্সচেঞ্জ, বিদ্যুৎ কেন্দ্র, স্টেট ব্যাংক প্রভৃতি পাহারা দেওয়ার জন্য আগে থেকেই শহরে ছিল, তারাও এই টাওয়ারের অনেক আগেই যার যার অবস্থান নিয়ে নিল। ক্যান্টনমেন্ট থেকে বের হওয়া প্রথম কলামটি ক্যান্টনমেন্ট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ফার্মগেটে গিয়ে বাধার সম্মুখীন হয়। কলামটি বাধাপ্রাপ্ত হয় এক বিশাল গাছের গুড়ি দিয়ে, যেটাকে সদ্য কেটে রাস্তার মাঝখানে ফেলা হয়েছিল। পাশের ফাঁকা অংশগুলো পুরনো গাড়ি আর অকেজো স্টিম রোলার দিয়ে আটকানো ছিল। ব্যারিকেডের অপর পাশে শহরের দিকটায় হাজার হাজার আওয়ামী লীগ কর্মী দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। জেনারেল টিক্কার হেডকোয়ার্টারের বারান্দায় দাঁড়িয়ে সালিক তাদের উদ্দীপ্ত হুঙ্কার শুনতে পাচ্ছিল। দ্রুতই জয় বাংলা স্লোগানের সাথে রাইফেলের গুলির আওয়াজ মিশে গেল। একটু পরে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গোলার বিস্ফোরণ হয়ে বাতাস চিরে গেল। এরপর এক মিশ্র আওয়াজ আসতে থাকল, গুলি আর জ্বালাময়ী স্লোগানের। সময় সময় লাইট মেশিন গানের আওয়াজও আসছিল। ১৫ মিনিট পর শব্দগুলো হালকা হয়ে আসতে শুরু করলো আর স্লোগান কমে আসা শুরু হলো। আপাত দৃষ্টিতে অস্ত্রের জয় হলো। সেনাবাহিনীর কলাম শহরে ঢুকে পড়ল। নির্ধারিত সময়ের আগে অ্যাকশন শুরু হয়ে গেল। এখন আর পূর্ব নির্ধারিত এই টাওয়ারের জন্য বসে থাকার যুক্তি নেই। নরকের দরজা ততক্ষণে খুলে দেয়া হয়েছে। যখন প্রথম গুলিটি ছোড়া হলো, তখন সরকারি পাকিস্তান রেডিওর কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্যে খুব মৃদুভাবে একটা আওয়াজ পাওয়া গেল, শেখ মুজিবুর। তাই হবার কথা যে এটা রহমানের কণ্ঠস্বরের। শুনে মনে হলো এবং শেখ মুজিবুর রহমানের পূর্ব ধারণকৃত একটা বার্তা, যেখানে তিনি পূর্ব পাকিস্তানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে ঘোষণা দিচ্ছেন। ডেভিড লুসাকের পাকিস্তান ক্রাইসিস, লন্ডন, পৃষ্ঠা ৯৮। এ ঘোষণার পূর্ণ লিখিত রূপটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ ডকুমেন্টসে দেয়া হয়। ডকুমেন্টসে বলা হয়, এটা হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করছি, যে যেখানে আছো এবং যার কাছে যা আছে সবকিছু নিয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনীর দখলকে বাধা দিয়ে যাও। তোমাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না দখলদার পাকিস্তান সেনাবাহিনীর শেষ সৈনিক বাংলার মাটি থেকে বিতাড়িত হয়ে যাবে। বাংলাদেশ ডকুমেন্টস, ভলিউম ১, পৃষ্ঠা ২৮৬। সালিক এই প্রচারটি শুনেননি, শুধু শুনেছেন রকেট লঞ্চারের বিকট বিস্ফোরণ, যা মুজিবের বাড়ির রাস্তার বাধা সরানোর জন্য কমান্ডো বাহিনী ছুড়েছিল। কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জেডে খান ও কোম্পানি কমান্ডার মেজর বিলাল সশরীরে এই আক্রমণকারী প্লাটুনে ছিলেন। কমান্ডো বাহিনী মুজিবের বাড়ির সামনে গিয়েই তার সদর দরজায় প্রহরারত সশস্ত্র প্রহরীর অস্ত্র কেড়ে নিল। প্রহরীরা দ্রুতই নিষ্ক্রিয় হয়ে পড়ল। তারপর বাড়ির চত্বরে ৪ ফুট উঁচু দেয়াল বেয়ে ওঠা শুরু করল ৫০ জন বলিষ্ঠ সৈনিক। তারা বাড়ির আঙিনায় নেমে স্টেনগানের গুলি ছুড়ে নিজেদের আগমন ঘোষণা করল ও চিৎকার করে মুজিবকে বের হয়ে আসতে বলল। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। বারান্দা ও সিঁড়ি বেয়ে উঠে অবশেষে তারা মুজিবের শোবার ঘরের দরজা খুঁজে পেল। এটা বাইরে থেকে তালাবদ্ধ। ঝুলন্ত লোহার তলায় একটা গুলি ঢুকে গেল আর সেটি নিচে আলগা হয়ে ঝুলতে থাকল, যার ফলে মুজিব তৎক্ষণাৎ বের হয়ে এসে গ্রেফতারের জন্য নিজেকে ধরা দিলেন। মনে হলো তিনি এর জন্যই অপেক্ষা করছিলেন।
আক্রমণকারী বাহিনী বাড়ির সবাইকে গ্রেফতার করল ও সেনাবাহিনীর জিপে করে তাদেরকে দ্বিতীয় রাজধানীতে নিয়ে এলো। কয়েক মিনিট পর ৫৭ ব্রিগেডের ব্রিগেড মেজর মেজর জাফর ওয়ারলেসে এলেন। তার খসখসে কণ্ঠস্বর শোনা গেল। তিনি বলছিলেন, বিগ বার্ড ইন দ্য কেজ, আদার্স নট ইন দেয়ার নেস্টস, ওভার। বার্তাটি শেষ হবার সাথে সাথে সাদা শার্ট পরা বিগ বার্ডকে সেনাবাহিনীর জিপে করে নিরাপদ হেফাজতের জন্য ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ একজন জেনারেল টিক্কার কাছে জানতে চাইল যে তিনি মুজিবকে তার সামনে হাজির করাতে চান কিনা। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি তার মুখ দেখতে চাই না। এদিকে মুজিবের গৃহভৃত্যদের শনাক্তকরণের পরপরই ছেড়ে দেওয়া হলো, আর মুজিবকে রাত কাটানোর জন্য আদমজি স্কুলে রাখা হলো। পরদিন মুজিবকে ফ্ল্যাগ স্টাফ হাউসে সরিয়ে নেওয়া হয় এবং ৩ দিন পর সেখান থেকে করাচি নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে যখন মুজিবের চূড়ান্ত বন্দোবস্ত নিয়ে জটিলতার সৃষ্টি হয়, যেমন তার মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ, সালিক তার বন্ধু মেজর বিলালকে জিজ্ঞেস করেছিলেন কেন সে তার অ্যাকশনের সময়ই মুজিবকে শেষ করে দেয়নি। সে বলেছিল, জেনারেল মিঠা ব্যক্তিগতভাবে আমাকে নির্দেশ দিয়েছিলেন যেন আমি তাকে জীবিত আটক করি। মুজিব যখন আদমজি স্কুলে, তখন ঢাকা শহরে তুমুল গৃহযুদ্ধ চলছে। বারান্দায় দাঁড়িয়ে ৪ ঘণ্টা যাবৎ এই মর্মান্তিক দৃশ্য সালিক দেখেছিলেন। এই রক্তাক্ত রাতের লক্ষণীয় দৃশ্য ছিল আকাশে ছুটে যাওয়া অগ্নিশিখা। এক সময় ওই আলোকছটা চারদিকে শোকার্ত মেঘের ছায়া দেখা গেলেও দ্রুতই সেটা তারাদের ছোঁয়ায় চেষ্টারত আগুনের শিখায় ঢেকে যাচ্ছিল। মনুষ্যসৃষ্ট এই চুল্লির আগুনে চাঁদের জ্যোৎস্না আর তারার আলো ম্লান হয়ে গিয়েছিল। আগুন আর ধোঁয়ার সবচেয়ে উঁচু স্তম্ভগুলো উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। যদিও শহরের অন্যান্য অংশ থেকে, যেমন দৈনিক পিপলের চত্বর থেকে ওঠা ভয়ঙ্কর আগুনের ছোটাও কোনো অংশে কম ছিল না। রাত ২টার দিকে জিপের ওয়্যারলেস আবারও দৃষ্টি আকর্ষণ করল। সালিককে সেটা ধরার নির্দেশ দেয়া হলো। অন্য প্রান্তে থাকা ক্যাপ্টেন ইকবাল হল ও জগন্নাথ হল থেকে বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানালেন। এর মধ্যে একজন সিনিয়র স্টাফ অফিসার সালিকের হাত থেকে হ্যান্ডসেটটা ছিনিয়ে নিয়ে মাউথপিসে চিৎকার করে বললেন, নিষ্ক্রিয় করতে তোমার আর কতক্ষণ লাগবে? ৪ ঘণ্টা। যত্ত সব ছাইপাস। তোমাদের কাছে কি কি অস্ত্র আছে? রকেট লঞ্চার, রিকয়েললেস রাইফেল, মর্টার। আর ঠিক আছে, এর সবগুলো কাজে লাগাও আর ২ ঘণ্টার মধ্যে সমস্ত এলাকার দখল নিশ্চিত করো। ভোর ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয় ভবন দখল করা হলো। কিন্তু বছরের পর বছর ধরে সেখানে প্রচারিত বাঙালি জাতীয়তাবাদের আদর্শ দমন করতে আরও অনেক সময় লেগে যাবে। হয়তোবা এই আদর্শগুলো অদম্য। শহরের বাকি অংশগুলোতে ফৌজরা রাজারবাগের পুলিশ আর পিলখানার ইস্ট পাকিস্তান রাইফেলসকে নিরস্ত্র করল। আর অপারেশন পরিকল্পনায় রাজনৈতিক নেতাদের গ্রেফতারের জন্য যা উল্লেখ ছিল সেগুলোই তারা করল। এছাড়া শহরের এখানে সেখানে একটু গুলিবর্ষণ ও বোমা ফাটানো করেছিল আতঙ্ক সৃষ্টির জন্য। ২৬ মার্চ ভোরের প্রথম আলো ফোটার আগেই ফৌজগুলো তাদের মিশন সম্পন্ন করার খবর দিল। ভোর ৫টার দিকে জেনারেল টিক্কা সোফা ছেড়ে উঠে কিছু সময়ের জন্য তার অফিসে গেলেন। রুমাল দিয়ে চশমার কাঁচ পরিষ্কার করতে করতে ফিরে এসে চারপাশ পর্যবেক্ষণ করে তিনি বললেন, আহ, আর একটা আত্মাও নেই ওখানে। বারান্দায় দাঁড়িয়ে সালিক তার স্বগতোক্তি শুনে নিশ্চিত হতে চারিদিকে তাকিয়ে দেখল। শুধু একটা নেড়ি কুকুর চোখে পড়ল, পেছনের ২ পায়ের মাঝে লেজ গুটিয়ে শহরের দিকে পালিয়ে যাচ্ছে। সূর্যোদয়ের পর ভুট্টোকে তার হোটেলের রুম থেকে তুলে নিয়ে সেনাবাহিনী তাদের সাথে করে বিমানবন্দরে নিয়ে গেল। বিমানে ওঠার আগে আগের রাতে আর্মি অ্যাকশনের তারিফের সাথে মন্তব্য করে তিনি বললেন, শকর খোদার, পাকিস্তান রক্ষা পেল। করাচিতে পৌঁছে তিনি এই বক্তব্যের পুনরাবৃত্তি করেছিলেন। ভুট্টো যখন এমন আশাবাদী মন্তব্য দিয়ে বেড়াচ্ছেন, তখন বিশ্ববিদ্যালয় এলাকার গণকবরগুলো সালিক দেখেছিলেন, যেখানে ৩টি গর্ত খুঁজে পান, প্রতিটিতে ৫ থেকে ১৫ মিটার ব্যাসের। সেগুলো সদ্য মাটি চাপা দেওয়া হয়েছে, কিন্তু কোনো অফিসারই হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করতে প্রস্তুত ছিল না। সালিক ভবনগুলো ঘুরে দেখা শুরু করল, বিশেষ করে ইকবাল হল ও জগন্নাথ হল, যেগুলো অ্যাকশনের সময় মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলে দূর থেকে মনে করেছিলাম। দেখা গেল ইকবাল হলে মাত্র ২টি ও জগন্নাথ হলে ৪টি রকেট দিয়ে আঘাত করা হয়েছে। রুমগুলোর বেশিরভাগই পুড়িয়ে দেয়া হয়েছে, তবে অক্ষত ছিল। কয়েক ডজন আধফোড়া রাইফেল আর ছেঁড়া কাগজ তখনও ধিকি জ্বলছিল। ক্ষয়ক্ষতি খুবই ভয়াবহ, কিন্তু জেনারেল টিক্কার হেডকোয়ার্টারের বারান্দা থেকে যে ভয়ঙ্কর চিত্র মনে মনে তৈরি করেছিলাম ততটা না।
বিদেশি পত্রিকাগুলো বিশ্ববিদ্যালয় এলাকার কয়েক হাজার মৃত্যুর ঘটনার কাল্পনিক খবর প্রকাশ করে, যেখানে সেনাবাহিনীর অফিসাররা ১০০-র মতো সংখ্যার হিসাব দেয়। সরকারিভাবে মাত্র ৪০ জনের মৃত্যুর কথা স্বীকার করা হয়। বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকা শহরের প্রধান রাস্তাগুলোতে গাড়ি চালিয়ে সালিক গেল এবং দেখল ফুটপাথে রাস্তার মোড়ে মোড়ে বিক্ষিপ্তভাবে লাশ পড়ে আছে। পরবর্তীতে যেমন অভিযোগ তোলা হয় তেমন করে লাশের পাহাড় ছিল না। তারপরও সালিকের অদ্ভুত অশুভ অনুভূতি হচ্ছিল। সালিক জানে না এর অর্থ কি, কিন্তু সালিক বেশিক্ষণ সহ্য করতে পারছিল না। সে গাড়ি চালিয়ে অন্য এলাকায় চলে গেল। পুরনো ঢাকায় দেখল এখনো কিছু রাস্তায় ব্যারিকেড দেয়া, কিন্তু রোড ব্লকগুলো পাহারা দেওয়ার কোনো মানুষ ছিল না। সবাই যার যার বাড়ির আশ্রয়ে লুকিয়ে পড়েছিল। যদিও এক রাস্তার কোণে পথভোলা আত্মার মতো একটি ছায়া নজরে এলো, যেটি দ্রুত পাশের গলিতে ঢুকে পড়েছিল। শহরে এক চক্কর দিয়ে সালিক ধানমন্ডিতে গেল, মুজিবের বাসায়। পুরোপুরি জনমানবহীন। ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র দেখে মনে হলো ভালোমতো তল্লাশি নেওয়া হয়েছে। মনে রাখার মতো তেমন কিছুই পাওয়া গেল না, শুধুমাত্র উল্টে পড়ে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রমাণ আকারের ছবি ছাড়া। মুজিবের বাড়ির বাইরে পিতল নির্মিত একটি মানচিত্র, তার সাথে ৬টি তারা যোগ করা, যা ছিল আওয়ামী লীগের ৬ দফার প্রতীক, সেটিও ছিনিয়ে নেওয়া হয়েছিল। দুপুরের খাবারের জন্য তাড়াতাড়ি করে ক্যান্টনমেন্টে ফিরলাম। সেখানকার পরিবেশ একেবারে অন্যরকম। শহরে ঘটে যাওয়া শোকাবহ ঘটনা প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। তাদের মনে হচ্ছিল যেন দীর্ঘদিন ধরে জমে থাকার পর ঝড়টা অবশেষে কেটে গিয়ে দিগন্তকে পরিষ্কার করে দিয়েছে। কমলার খোসা ছাড়াতে ছাড়াতে ক্যাপ্টেন চৌধুরী বললেন, বাঙালিদেরকে ভালো করে ঠিকমতো ঝেঁটিয়ে ফেলা গেছে, অন্তত এক প্রজন্মের মতো। মেজর মালিক যোগ করলেন, হ্যাঁ, তারা হলো শক্তের ভক্ত, নরমের জম। ইতিহাস তো তাই বলে। অপারেশন সার্চলাইট ২। যদিও ঢাকাকে এক রাতেই নিস্পন্দ করে দেয়া হয়েছিল, প্রদেশের বাকি অংশে পরিস্থিতি আরও কিছু সময়ের জন্য অস্থির ছিল। বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী ও পাবনার জন্য আরও বেশ কিছুদিন পর্যন্ত উৎকণ্ঠার মুহূর্ত পার করতে হয়েছে। চট্টগ্রামে মোট বাঙালি ও পশ্চিম পাকিস্তানি ফৌজের সংখ্যা হিসাব করা হয় ৫,০০০ এবং ৬০০। বাঙালি ফৌজে ছিল ইস্ট বেঙ্গল সেন্টার প্রশিক্ষণপ্রাপ্ত রিক্রুট ৫০০, নতুন করে গড়ে তোলা ৮ ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান রাইফেলস উইং ও সেক্টর হেডকোয়ার্টার আর পুলিশ। পাকিস্তানের ফৌজ ছিল মূলত ২০ বালুচের কিছু অংশ, যার অগ্রগামী বাহিনী জাহাজে করে পশ্চিম পাকিস্তানে ফিরে গিয়েছিল। চট্টগ্রামের একজন সিনিয়র অবাঙালি সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফাতিমিকে নির্দেশ দেয়া হয়েছিল যেন কুমিল্লা থেকে বাড়তি সৈন্য আসা পর্যন্ত সময় দিতে দৃঢ় অবস্থান নিয়ে থাকে। শুরুতে বিদ্রোহীরা পুরোপুরি সফল ছিল। তারা সফলভাবে ফেনীর কাছে শুভপুর সেতু উড়িয়ে দিয়ে কুমিল্লা কলামের আসার রাস্তা আটকে দিয়েছিল। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ও শহরের বেশিরভাগ অংশও তাদের নিয়ন্ত্রণে। সেখানে সরকারি কর্তৃপক্ষের দ্বীপ বলতে ছিল শুধুমাত্র ২০ বালুচ এলাকা ও নৌবাহিনীর বেজ। ৮ ইস্ট বেঙ্গলের সেকেন্ড কমান্ড মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে ইন ব্রিগেডের মজুমদারের, যাকে কিছুদিন আগে কৌশলে ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছিল, অনুপস্থিতিতে বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছিলেন। সরকারি ফৌজগুলো যখন বেতারকেন্দ্রের ভবন রক্ষার জন্য একে ঘিরে রেখেছিল, মেজর জিয়া তখন কাপ্তাই রোডে আলাদাভাবে স্থাপিত এর ট্রান্সমিটারগুলো দখলে নিয়ে নেন। আর যা সরঞ্জাম পাওয়া গিয়েছিল তাই ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। চট্টগ্রামে বাড়তি সৈন্য না পৌঁছানো পর্যন্ত পরিস্থিতির মোড় ঘোরানোর জন্য আর কিছুই করার ছিল না। ডিসির মধ্যরাতের পর আরও প্রায় ৫০ মিনিট পার হলে জিওডে মেজর জেনারেল খাদিম হোসেন কুমিল্লা কালামের রাস্তা আটকে দেওয়ার খবর পেলেন। তিনি ব্রিগেডিয়ার ইকবাল শফিকে নির্দেশ দিলেন যেন সেতু শত্রুর হাতে ছেড়ে দিয়ে সরু জলস্রোত দিয়ে এগিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চট্টগ্রামে পৌঁছান। যদিও ব্রিগেডিয়ার ইকবাল সেতু এড়িয়ে যাবার কোনো রাস্তাই বের করতে পারলেন না। পরদিন সকাল ১০টায় তিনি কাজটা করতে পারলেন। কলামটি এগিয়ে চলল, কিন্তু চট্টগ্রামের প্রায় ২০ কিলোমিটার আগে কুমিরাতে আবারও তার শত্রুর গুলির মুখোমুখি হয়ে বাধাপ্রাপ্ত হয়। অগ্রগামী বাহিনীতে ১১ জন হতাহত হয়। এর মধ্যে ছিলেন কমান্ডিং অফিসার, যিনি মারা যান। কলামটি ব্রিগেড হেডকোয়ার্টারের পাশাপাশি ডিভিশনাল হেডকোয়ার্টারের সাথেও যোগাযোগ হারায়। কলামটি থেকে তথ্য না পাওয়ায় ঢাকায় যথেষ্ট উদ্বেগের সৃষ্টি হয়। হয়তোবা তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাই যদি হয় তাহলে চট্টগ্রামের পরিণতি কি হবে? এটা কি বিদ্রোহীদের হাতেই থাকবে? শত্রুর নিয়ন্ত্রণে চট্টগ্রাম থাকলে অপারেশন সার্চলাইটের ফলাফল কি দাঁড়াবে? পরদিন জিওসি নিখোঁজ কলামটি খুঁজতে নিজে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন।
তিনি প্রথমে চট্টগ্রাম যাবেন ও তারপর চট্টগ্রাম কুমিল্লা সড়ক ধরে আগাবেন, যাতে এর মধ্যে কলামটি যদি এগিয়ে থাকে তাহলে তাদেরকে চট্টগ্রামের সীমান্ত এলাকায় খুঁজে পেতে পারেন। হেলিকপ্টারটি উড়ে গিয়ে ২০ বালুচ এলাকায় অবতরণ করতে চট্টগ্রাম পাহাড়ের কাছে পৌঁছাতে উচ্চভূমিতে পজিশন নেওয়া বিদ্রোহীরা হেলিকপ্টারে গুলি করতে লাগলো। চপারে গুলির আঘাত করলেও কোনো গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি, নিরাপদেই তো অবতরণ করল। চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে দ্রুত লেফটেন্যান্ট কর্নেল ফাতিমির একটা ব্রিফিং নিতে জিওসি নামলেন। কর্নেল জয়োল্লসিত কণ্ঠে জানালেন যে তিনি সফলভাবে ইস্ট বেঙ্গল সেন্টারে নিয়ন্ত্রণ নিয়েছেন ও বিদ্রোহীদের ৫০ জনকে হত্যা ও ৫০০ জনকে আটক করেছেন, যদিও চট্টগ্রামের বাকি অংশ তখনও বিদ্রোহীদের দখলেই ছিল। হেলিকপ্টার নিয়ন্ত্রণ ছিল একজন প্রথম শ্রেণীর পাইলট মেজর লিয়াকত বুখারীর যোগ্য হাতে, যাকে দক্ষতার সাথে সহযোগিতা করছিলেন মেজর পিটার। তারা কুমিল্লা সড়কের উপর দিয়ে এগিয়ে চললেন, কিন্তু নিচের দিকে মেঘ করার কারণে কিছুই দেখতে পাচ্ছিলেন না। যখন তারা কুমিল্লার কাছাকাছি চলে এলেন, জিওসি তার হাঁটুর উপর রাখা ৬০ ইঞ্চি মানচিত্রতে দেখলেন। বাইরে তাকিয়ে মেঘের মধ্য দিয়ে নেমে যেতে পাইলটকে নির্দেশ দিলেন। হেলিকপ্টারটি নামতে নামতে জিওসি যখন উদ্বিগ্ন হয়ে গলা বাড়িয়ে কলামটি খোঁজার চেষ্টা করছিলেন, নিচ থেকে আচমকা এক গুলির ঝাপটা ছিটকে এলো। পাইলট স্বতঃস্ফূর্তভাবে হেলিকপ্টার উঠিয়ে নিলেন। তা সত্ত্বেও তার মেশিনে গুলি লাগলো। একটি বুলেট গিয়ে লেজে আঁচড় কাটল, আরেকটি হেলিকপ্টারের পেট চিরে ঢুকে গেল জ্বালানি ট্যাঙ্ক থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। এই ঘটনায় আপাতদৃষ্টিতে অবিচল থাকা মেজর বুখারী জিওসিকে বললেন, স্যার, আপনি কি চান আমি আরেকবার চেষ্টা করি? না, সোজা ঢাকার দিকে চলো। মিশন কলামটি আর খুঁজে পাওয়া গেল না, ব্যর্থ হল। এদিকে জেনারেল মিঠা কলামটির সাথে যোগাযোগ করার একই মিশন নিয়ে কমান্ডো বাহিনীর একটি বিচ্ছিন্ন দলকে কমান্ডো ব্যাটালি ৩ ঢাকা থেকে চট্টগ্রাম পাঠালেন। বিচ্ছিন্ন দলটি নিখোঁজ কলাম বা বিদ্রোহীদের অবস্থান সম্পর্কে জানত না। তাদেরকে নিজেদের বুদ্ধিমত্তার উপরই নির্ভর করতে হয়েছিল। এমন সময় কোথা থেকে এক বাঙালি অফিসার জেনারেল হামিদ এসে উদয় হলেন আর কমান্ডোদের কমান্ডিং অফিসারকে বললেন, আমি চট্টগ্রামে আমার বাবা মাকে খুঁজতে মুড়ি থেকে এসেছি। আমি ওই এলাকা চিনি। আমি কি আপনাদের সাথে পথ প্রদর্শক হিসেবে যেতে পারি? তার প্রস্তাব গৃহীত হল। ২৭ মার্চ কমান্ডোদের খোঁজ যোগাযোগের মিশনে নামার কথা। সেদিনই জিওসি তার ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার চট্টগ্রামে সরিয়ে নিলেন আর ২০ বালুচের একটা কলামকে একই মিশনে ভিন্ন পথে পাঠালেন। এই অপারেশনের সফলতা নির্ভর করছিল এই ৩ কলামের মধ্যে যোগাযোগ হওয়ার উপর। ২০ বালুচ তাদের এলাকা ত্যাগ করার অল্প কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহীদের মুখোমুখি হল। কিন্তু কমান্ডোরা সোজা ছুটে গেল তাদের লক্ষ্যের দিকে, তাদের সঙ্গে থাকা বাঙালি অফিসারের সাহায্যে। তারা তখনও খুব বেশি দূর যেতে পারেনি যখন তাদেরকে চট্টগ্রাম কুমিল্লা সড়কের পাশের পাহাড়ি এলাকা থেকে ক্রসফায়ারের মুখোমুখি হতে হয়। তাদের ১৩ জন নিহত হয়, যার মধ্যে ছিল কমান্ডিং অফিসার, ২ জন তরুণ অফিসার, একজন জুনিয়র কমিশনড অফিসার ও অন্যান্য র্যাঙ্কের ৯ জন। এই প্রচেষ্টা একই সাথে নিষ্ফল ও চড়ামূল্যের বলে প্রমাণিত হল। আরেকদিকে কুমিরার ঘটনার পর ব্রিগেডিয়ার ইকবাল শাফি নিজেই কলামটির কমান্ডিং অফিসারের দায়িত্ব নিলেন। তিনি মর্টারের একটি ব্যাটারি চেয়ে পাঠিয়েছিলেন, যারা ২৭ মার্চ কুমিল্লা থেকে এসে তার কাছে পৌঁছে ২৮ মার্চ ভোরে আক্রমণের পরিকল্পনা করলেন। এই আক্রমণ সফল হল। তিনি প্রতিরোধ ভেঙে চট্টগ্রামের দিকে এগিয়ে চললেন। অবশেষে তিনি চট্টগ্রাম শহরের প্রান্তে হজযাত্রীদের যাত্রাপূর্ব বিরতির স্থান হাজী ক্যাম্পে এসে তার উপস্থিতি রিপোর্ট করলেন। হাজী ক্যাম্পের পাশেই ইস্পাহানি পাটকল, যেখানে পাকিস্তানের ফৌজ পৌঁছানোর আগে বিদ্রোহীরা এক রক্তক্ষয়ী দৃশ্যের অবতারণা ঘটিয়ে গিয়েছিল। তারা অবাঙালি পুরুষ, মহিলা, শিশুদের ক্লাব ভবনে ধরে এনে কুপিয়ে হত্যা করে। এই লোমহর্ষক শোকাবহ দৃশ্যের ঘটনাস্থলে সালিক কয়েকদিন পর গিয়ে দেখেছেন রক্তের দাগমাখা মেঝে আর দেয়াল, মহিলাদের কাপড় আর বাচ্চাদের খেলনা জমাট বাঁধা রক্তের সাগরে ভিজে পড়ে আছে। এসব যখন হচ্ছিল, পাকিস্তান সেনাবাহিনী তখনও ৩ কলামের মধ্যে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ২৯ মার্চ এই যোগাযোগ সফল হয় আর এই সুসংবাদটা বেতারের মাধ্যমে ঢাকায় পৌঁছে দেয়া হয়, যেখানে অপারেশন রুমে উদ্বিগ্ন কর্মকর্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু ইস্পাহানি কলের কসাইখানার শিকারদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। এখন পর্যন্ত চট্টগ্রামের একমাত্র সফলতা মার্চের মাঝামাঝি থেকে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকদের ঘেরাও। ৯,০০০ টন গোলাবারুদের মাল খালাস করা। ঢাকা থেকে বিমানে করে এসে ব্রিগেডিয়ার এম.এইচ আনসারি যা কিছু সম্বল আছে, একটি পদাতিক প্লাটুন, কিছু কামান আর ২টি ট্যাঙ্ক, সব একত্র করে একটা টাস্ক ফোর্স গঠন করেছিলেন। নৌবাহিনী একটা ডেস্ট্রয়ার ও কিছু গানবোট ধার দিয়ে সহায়তা করেছিল। অবিশ্বাস্য দক্ষতার সাথে তিনি এই সাফল্য অর্জন করেন।
পরবর্তীতে একটা অতিরিক্ত ব্যাটালিয়ন বিমানে করে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিল। জেনারেল মিঠা ছিলেন সর্বপ্রথম যিনি ট্রান্সমিটার ভবনে অভিযান চালান। তিনি একটা বিচ্ছিন্ন কমান্ডো বাহিনীকে উড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। তার ফৌজ নদীপথে এসে কিনার থেকে লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকে। দেশি নৌকায় থাকা অবস্থায় তারা আক্রমণের মুখোমুখি হয়। তাদের ১৬ জন নিহত হয়। মিঠার দ্বিতীয় প্রচেষ্টাও নিষ্ফল ও চড়া মূল্য দিয়ে শেষ হয়। এরপর মেজর কর্নেল ফাতেমির নেতৃত্বে জেনারেল খাদিম লেফটেন্যান্ট বালুচের একটা কলাম পাঠালেন। আরও একবার ফাতেমি যাবার পথেই কোনো না কোনোভাবে বিদ্রোহীদের আক্রমণের শিকার হলেন ও ট্রান্সমিটারের কাছে কোনোভাবেই পৌঁছাতে পারলেন না। শেষ পর্যন্ত ঢাকা থেকে ২টা এফ হল কেই ৮৬ সেগুলো ধ্বংস করার জন্য। আরেকটি প্রধান লক্ষ্য ছিল ইস্ট পাকিস্তান রাইফেলসের হেডকোয়ার্টার, যেখানে ১,০০০ সশস্ত্র বিদ্রোহী পরিখা দিয়ে সুরক্ষিত ছিল। উঁচু ভূমিতে অবস্থিত হওয়ায় তারা শৈল্পিকভাবে বাঁধ বরাবর গর্ত ও ছিদ্র করে তাদের প্রতিরক্ষার ব্যবস্থা নিয়েছিল, যাতে ছোট ছোট অস্ত্র দিয়ে আক্রমণ করতে সুবিধা হয়। পাকিস্তানি ফৌজ এই ঝামেলার ব্যাপারটা জানত, আর তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য বড় ধরনের আক্রমণে প্রস্তুতি নিয়েছিল। আক্রমণকারী ফৌজ, যা প্রায় একটা ব্যাটালিয়নের শক্তির মতোই, এদেরকে সহায়তা করার জন্য ছিল নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ২টি গানবোট, ২টি ট্যাঙ্ক ও একটি হেভি মোটর ব্যাটারি। ৩ ঘণ্টা প্রচণ্ড যুদ্ধের পর বেপরোয়া বিদ্রোহীদের পরাভূত করা গেল। এটি ঘটেছিল ৩১ মার্চ, অপারেশন সার্চলাইটের ৬ষ্ঠ দিন। পরবর্তী লক্ষ্য ছিল রিজার্ভ পুলিশ লাইন, যেখানে ২০,০০০ রাইফেল জমা করা ছিল বলে রিপোর্ট করা হয়, বিদ্রোহীদের অস্ত্রের ভাণ্ডার হিসেবে ব্যবহারের জন্য। এখানেও ব্যাটালিয়নের শক্তি নিয়ে আক্রমণ করা হয়। এই প্রতিরোধগুলো দমন করার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন ব্রিগেডিয়ার আনসারি। তার এই সাহসিকতা কর্মের জন্য তাকে পরবর্তীতে হিলাল জুরাত-ই পুরস্কার, পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কার দেয়া হয়। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি করা হয়। মার্চের শেষে চট্টগ্রামের মূল অপারেশনগুলোর সমাপ্তি ঘটে, কিন্তু সম্পূর্ণ মুছে ফেলার অপারেশন চলতে থাকে ৬ এপ্রিল পর্যন্ত। অন্য যে ২ শহরে বিদ্রোহীরা এগিয়েছিল সেগুলো হলো কুষ্টিয়া আর পাবনা। যশোর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে কুষ্টিয়া একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল জংশন। সেখানে আমাদের ফৌজের স্থায়ী অবস্থান ছিল না। কিন্তু ডি-ডের দিন ২৭ বালুচ থেকে একটি কোম্পানি পাঠানো হলো শুধুমাত্র পাকিস্তানিদের উপস্থিতি প্রতিষ্ঠা করার জন্য। সঠিকভাবে বলতে গেলে কোম্পানিটি শুধুমাত্র কিছু ছোটখাটো অস্ত্র, সামান্য কিছু রিকয়েললেস রাইফেল আর সীমিত সংখ্যক গোলাবারুদ বহন করছিল। তারা মনে করেছিল সাধারণ অভ্যন্তরীণ প্রতিরক্ষার দায়িত্ব পালন করতে যাচ্ছে। কোম্পানি কমান্ডার তার লোকবলকে ছোট ছোট দলে ভাগ করে তাদেরকে টেলিফোন এক্সচেঞ্জ ও ভিএইচএফ স্টেশন প্রহরার কাজে নিযুক্ত করলেন। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করার জন্য ছোট ছোট দলও পাঠিয়েছিলেন, কিন্তু তারা সবাই পালিয়ে গিয়েছিল। ২৮ মার্চ রাত ৯টা ৩০ স্থানীয় পুলিশ সুপারিনটেনডেন্ট ভয়ে ফ্যাকাশে হয়ে কোম্পানি কমান্ডারের কাছে এসে রিপোর্ট করলেন, বিদ্রোহীরা কুষ্টিয়ার ১৬ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গার সীমান্তে জড়ো হয়েছে, আর তারা রাতেই আক্রমণ চালাবে। তারা এমন হুমকিও দিচ্ছিল তারা সকল দোসরকে হত্যা করবে। কোম্পানি কমান্ডার তার প্লাটুনকে হুঁশিয়ার করে দিলেন, কিন্তু ফৌজগুলো একে খুব একটা গুরুত্ব দিল না। এমনকি তারা তাদের পরীক্ষা খনন করার কষ্টটুকুও করল না। রাত ৩টা ৪৫ ২৯ মার্চ হেভি মর্টার নিক্ষেপ দিয়ে আক্রমণ শুরু হলো। এটা পাকিস্তানি ফৌজদের এক ঝাঁকুনি দিয়ে তাদের নিরাপত্তাবোধের সব ঘোর কাটিয়ে দিল। শীঘ্রই তারা বুঝতে পারল আক্রমণকারীরা এক ইস্ট বেঙ্গলের ফৌজ ছাড়া আর কেউ নয়, যাদেরকে প্রশিক্ষণের জন্য যশোর ক্যান্টনমেন্ট থেকে পাঠানো হয়েছিল। চুয়াডাঙ্গায় তাদের সাথে যোগ দিয়েছিল ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। যুদ্ধের দৃশ্যপট ছিল পুলিশের অস্ত্রাগার, যেটি আগে পাকিস্তানি ফৌজের দখলে ছিল। বিদ্রোহীরা পার্শ্ববর্তী একজন স্থানীয় বিচারকের ৩ তলা লাল ইটের দালান বেয়ে ওঠার ব্যবস্থা করে এর সুবিধা নিল। সেখান থেকে তারা পুলিশ ভবনে গুলির বৃষ্টি ছড়িয়ে দিল। ভোরবেলা পাকিস্তানি বাহিনীর ৫ জন লোককে চত্বরে মৃত পড়ে থাকতে দেখা গেল। সকাল ৯টার মধ্যে এই সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১তে। পরবর্তী আধা ঘণ্টায় আরও ৯ জন মারা পড়ল। সামান্য কয়েকজন বেঁচে যাওয়া সদস্য প্রায় ১ কিলোমিটার দূরের কোম্পানি হেডকোয়ার্টারে পালিয়ে যেতে সক্ষম হল। গোলাবারুদের স্বল্পতা ও প্রতিরক্ষার অভাবই ছিল এই বিপর্যয়ের তাৎক্ষণিক কারণ। কুষ্টিয়া শহরের অন্যান্য কেন্দ্র, টেলিফোন এক্সচেঞ্জ ও ভিএইচএফ স্টেশন একই সাথে একই রকম তীব্র আক্রমণের মুখে পড়ল। তাই কেন্দ্রগুলোর কেউই কাউকে সাহায্য করতে পারল না। কোম্পানি হেডকোয়ার্টারে এক জায়গায় ১১ জন ও আরেক জায়গায় ১৪ জন মরে পড়ে রইল। সব মিলিয়ে ৬০ জন লোকের মধ্যে ২৫ জন আক্রমণের শুরুতেই মারা পড়ল। যশোরে সাহায্য চেয়ে প্রবলভাবে বার্তা পাঠানো হলো, এমনকি বিমান হামলার জন্যও অনুরোধ করা হলো, কিন্তু কুষ্টিয়ায় কিছুই এসে পৌঁছালো না। দিনের শেষে যশোর থেকে পাওয়া শেষ বার্তায় বলা হয়, এখানকার সৈন্যরা এরই মধ্যে দায়িত্বে নিয়োজিত আছে, অতিরিক্ত সৈন্য দেয়া সম্ভব না।
অপর্যাপ্ত দৃষ্টিগোচরতার কারণে বিমান হামলাও বাতিল করা হলো। খুদা হাফেজ। মেজর শোয়েব তার কমান্ডের বেঁচে যাওয়া সদস্যদের একত্র করে পুনঃ সংগঠিত করলেন। তিনি দেখলেন ১৫০ জনের মধ্যে মাত্র ৬৫ জন বেঁচে আছে। তিনি বেঁচে যাওয়া সদস্যদের নিয়ে কুষ্টিয়া খালি করে দিয়ে যশোরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। একটি ৩ টনি ট্রাক, একটি ডজ ও ৬টি জিপ সারিবদ্ধ করে দাঁড় করালেন। গাড়ির বহর রাতেই রওনা হলো, যার সামনের দিকে একটা জিপে কোম্পানি কমান্ডার ছিলেন। বড়জোর ২৫ কিলোমিটার যেতেই একটি কালভার্টে এসে মেজর শোয়েবকে বহন করা জিপসহ সামনের জিপগুলো গর্তে পড়ে গেল। বিদ্রোহীরা কালভার্টের মাঝখানে কেটে রেখে বিভ্রান্ত করার জন্য উপর দিয়ে ঢেকে রেখেছিল। গাড়ির বহরটি থেমে যাওয়ার সাথে সাথে রাস্তার দুই পাশ থেকে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হলো। পাকিস্তানি ফৌজ লাফিয়ে নেমে মাটিতে শুয়ে পড়ল, কিন্তু গুলির বৃষ্টি তাদের ওপর ঝরেই চলল। ৬৫ জনের মধ্যে মাত্র ৯ জন হামাগুড়ি দিয়ে বের হয়ে আসতে পারল, আর গ্রামের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল। তাদের বেশিরভাগই পরে বিদ্রোহীদের হাতে ধরা পড়ে ও বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়। পাবনার কাহিনীও কুষ্টিয়ার চরম বিপর্যয়ের কাহিনীর সাথে অনেকাংশই মিলে যায়। এখানে ২৫ পাঞ্জাবের একটি কোম্পানিকে রাজশাহী থেকে শুধুমাত্র পাকিস্তানিদের উপস্থিতি প্রতিষ্ঠা করতে পাঠানো হয়। ১৩০ জন লোক শুধুমাত্র কিছু প্রাথমিক গোলাবারুদ ও ৩ দিনের বরাদ্দ খাবার নিয়ে পাবনায় আসে। পৌঁছানোর পর কোম্পানিটিকে ছোট ছোট বিচ্ছিন্ন দলে ভাগ করে বিদ্যুৎ কেন্দ্র ও টেলিফোন এক্সচেঞ্জের মতো অরক্ষিত স্থানগুলোতে পাঠানো হয়। তারা স্থানীয় রাজনৈতিক নেতাদের বাড়িতেও হানা দেয়, তবে কাউকে খুঁজে পায়নি। কোম্পানিটি বিনা বাধায় তাদের উপস্থিতি নিশ্চিত করে ও প্রথম ৩৬ ঘণ্টা শান্তিপূর্ণভাবে পার করে। এরপর ২৭ মার্চ সন্ধ্যা ৬টা প্রতিটি কেন্দ্রের উপর ছোট নদী থেকে প্রচণ্ড আক্রমণ শুরু হয়। বিদ্রোহীদের দলে ছিল ইস্ট পাকিস্তান রাইফেলসের একটি উইং, ৯০০ জন লোক, ৩০ জন পুলিশ আর ৪০০ জন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক। তারা জানত না পাকিস্তানিদের শক্তি কতটুকু। তারা পাকিস্তানিদের পজিশনের উপর সরাসরি হামলা না করে দূর থেকে গুলি চালিয়ে গেল। পাকিস্তানি ফৌজরা গুলি চালালো, কিন্তু গোলাবারুদের স্বল্পতা পাকিস্তানিদের আক্রমণের আয়তনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই প্রারম্ভিক আক্রমণে একজন এনসিও এবং অন্য র্যাঙ্কের ২ জন আহত হন। ক্যাপ্টেন আসগর, যাকে বিদ্রোহীদের একটি লাইট মেশিনগান ক্রমাগত নাকাল করে যাচ্ছিল, এটাকে চুপ করানোর সিদ্ধান্ত নিলেন। তিনি কয়েকজন ভলান্টিয়ারকে সাথে নিয়ে এর পজিশনের উপর আক্রমণ চালালেন। একটা হ্যান্ড গ্রেনেড দিয়ে এটাকে পরাভূত করলেন, যেটা এর অবস্থানের ভেতরেই বিস্ফোরিত হলো। কিন্তু একই সময় অন্য একটি লাইট মেশিনগান ক্যাপ্টেন আসগরকে গুলিবিদ্ধ করল। গুরুতর আহত হয়ে তিনি ঘুরে এসে ফটকের থামের পিছনে আশ্রয় নিলেন, কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই আক্রমণ ব্যর্থ। লেফটেন্যান্ট রশিদ আরেকটা চেষ্টা চালিয়েছিলেন, তিনিও এই অ্যাকশনে মারা যান। এদিকে টেলিফোন এক্সচেঞ্জ ছাড়া বাকি সবগুলো কেন্দ্র আক্রমণের শিকার। বিদ্রোহীরাও পুনর্গঠিত। এরপর বিদ্রোহীরা সর্বতভাবে আক্রমণ চালায়। হালকা অস্ত্রে সজ্জিত প্রতিরোধকারীরা তাদের বোকামি টের পেল, কিন্তু অনেক দেরিতে। তাদের এই জন্য চড়া মূল্য দিতে হলো। তারা ২ জন অফিসার, ৩ জন জেসিও এবং অন্যান্য র্যাঙ্কের ৮০ জনকে হারালো। আরও একজন অফিসার ও অন্যান্য র্যাঙ্কের ৩২ জন আহত হল। সাহায্যের জন্য বারবার বার্তা পাঠানো হচ্ছিল, যার ফলশ্রুতিতে আহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার এসেছিল, কিন্তু অবতরণ করতে পারেনি। যা হোক, মেজর আসলাম রাজশাহী থেকে ১৮ জন সৈন্য, একটি রিকয়েললেস রাইফেল, একটি মেশিনগান আর গোলাবারুদ নিয়ে পাবনায় পৌঁছাতে সক্ষম হলেন এবং বেঁচে যাওয়া সৈন্যদের উদ্ধার করতে পারলেন। তিনি আহতদের ডজে তুলে গ্রামের মধ্যে দিয়ে রাজশাহীতে পাঠালেন, যাতে রাস্তায় সম্ভাব্য আক্রমণ এড়ানো যায়। সুস্থদেরকে নিয়ে তিনি সড়কপথে লড়াই করতে করতে রাজশাহীর দিকে রওনা দিলেন। রাস্তায় চরম প্রতিরোধের মুখোমুখি হল। অবশেষে এই কলামটি ১ এপ্রিল ১০টার সময় যখন রাজশাহী পৌঁছায়, তখন তাদের দলে মাত্র ১৮ জন সদস্য ছিল। মেজর আসলাম সহ বাকিরা আসার পথে নিহত হয়। এভাবে চট্টগ্রাম, কুষ্টিয়া, পাবনা এই শহরগুলোতে পাকিস্তানিদের সবচেয়ে ভয়াবহ হতাহতের ঘটনার শিকার হতে হয়। এই জায়গাগুলো যথাক্রমে ৬ এপ্রিল, ১৬ এপ্রিল, ১০ এপ্রিল মুক্ত করা হয়। বিদ্রোহীরা শুধু পশ্চিম পাকিস্তানি সৈন্যদের সাথে যুদ্ধ করেই ক্ষান্ত হয়নি, তারা সৈন্যদের পরিবারের বেসামরিক সদস্যদেরও একই বর্বরতার সাথে হত্যা করে। ঢাকার প্রায় ৩০ কিলোমিটার উত্তরে জয়দেবপুরে একটি পুরনো রাজবাড়িতে ২ ইস্ট বেঙ্গলের সদস্যরা থাকত, যেখানে ছিল পশ্চিম পাকিস্তানের ২-৪ জন অফিসার, জেসিও এবং এনসিও, শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডের লোকজন। সাধারণ কৌশলের অংশ হিসেবে পশ্চিম পাকিস্তানি ইউনিটগুলোর সাথে ঝামেলা এড়াতে ইস্টবেঙ্গল ব্যাটালিয়নকে ক্যান্টনমেন্ট থেকে দূরে রাখা হয়েছিল। ২ ইস্টবেঙ্গলের ৩টি কোম্পানিকে প্রশিক্ষণের জন্য গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহে সরানো হয়েছিল। চতুর্থ কোম্পানিটি জয়দেবপুরের পুরনো রাজবাড়ির দালানে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে অবস্থান করছিল।
২৮ মার্চ অন্যান্য বাঙালি ইউনিটের সাথে তথ্য আদান-প্রদানের পর ব্যাটালিয়নটি বিদ্রোহ করল। এই আনুগত্যের পরিবর্তনের পর তাদের প্রথম অ্যাকশন ছিল তাদের পশ্চিম পাকিস্তানি সহকর্মী ও তাদের পরিবারদের হত্যা করা। সুবেদার আইয়ুব নামে একজন, যে ২০ বছরের বেশি সময় ধরে ব্যাটালিয়নের দায়িত্ব পালন করে আসছিল, এই পরিকল্পিত হত্যাকাণ্ড থেকে পালাতে সক্ষম হয় এবং ২৮ মার্চ দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টে এসে খবরটি দেয়। সে যখন হেডকোয়ার্টারে এসে পৌঁছায় তখন সালিক দেখেছিলেন তার ভয়ে ফ্যাকাশে হয়ে ওঠা চেহারায় শুকনো ঠোঁটের দুই পাশে গাজলা জমে সাদা সাদা দাগ হয়েছিল। সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে এতই ভয় পেয়েছিল যে এক কাপ চা কিংবা একটু উপদেশও নিতে রাজি ছিল না। সে সাহায্য চাইছিল জরুরি ভিত্তিতে। পাঞ্জাব রেজিমেন্টের একটা কোম্পানিকে দ্রুত পাঠানো হলো। কিছু তরুণ অফিসার স্বেচ্ছায় এই দলের সাথে যোগ দিল। ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পৌঁছাতেই দলটি তাদের জীবনের সবচেয়ে লোমহর্ষক দৃশ্য দেখতে পেল। ময়লার স্তূপের উপর ৫টি শিশুর লাশ পড়েছিল, সবই জবাই করা ও পচে গলে যাওয়া। তাদের পেট ব্যানট দিয়ে চেরা। শিশুগুলোর মায়েদের লাশ জবাই করা ও বিকৃত অবস্থায় আলাদা একটি স্তূপের উপর পড়েছিল। তাদের মধ্যে থেকে সুবেদার আইয়ুব তার পরিবারের সদস্যদের শনাক্ত করল। সে শোকে উন্মাদ হয়ে গেল, আক্ষরিক অর্থে উন্মাদ। রাজবাড়ির চত্বরের ভেতর ওয়্যারলেস সেটযুক্ত একটা জিপ দাঁড় করানো ছিল। চাকাগুলো বসানো আর সিটগুলো রক্তে ভেজা। ওয়্যারলেস সেটের উপরও রক্তের কিছু ছিটা জমেছিল। দালানের ভেতরে সার্চ লাইটিং করে বাথরুমে রক্তে ভেজা কাপড় পাওয়া গেল। পরে এগুলো গুজরানওয়ালাবাসী ক্যাপ্টেন রিয়াজের বলে শনাক্ত করা হয়। অন্য র্যাঙ্কের ফ্যামিলি কোয়ার্টারে গিয়ে তারা দেখে একজন কমবয়সী মায়ের লাশ পড়ে আছে। একটা বাচ্চা তার শুকিয়ে যাওয়া বুকের দুধ খাওয়ার চেষ্টা করছে। আরেক কোয়ার্টারে গিয়ে ভয়ে কাঁপতে থাকা একটি মেয়েকে পাওয়া গেল। ৪ বছর বয়স হবে তার। সৈন্যদের দেখে সে চিৎকার করে উঠল, দয়া করে আমাকে মেরো না, আমাকে মেরো না। আমার বাবা বাড়ি আসুক। তার বাবা আর কখনই বাড়ি আসেনি। পাকিস্তান সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল হামিদ কয়েক মাস পর সালিককে বলেছিলেন, এই যন্ত্রণা ভোগ অবশ্যই লেফটেন্যান্ট জেনারেল ইয়াকুবের দোষে হয়েছে, যিনি মার্চের শুরুতে পশ্চিম পাকিস্তানি সৈন্য আনার বিরোধিতা করেন। তিনি যদি সময়মতো পাকিস্তানিদের সৈন্যবল গড়ে তোলার অনুমতি দিতেন, তাহলে এ পাশবিক হত্যাকাণ্ড ঠেকাতে সব প্রধান শহরে পশ্চিম পাকিস্তানি ফৌজ থাকত। এখানে মনে করিয়ে দেওয়ার জন্য একটি কথা, জেনারেল ইয়াকুব রাজনৈতিক সমঝোতার খুবই স্পর্শকাতর পর্যায়ে এই কার্যক্রমের বিরোধিতা করেছিলেন। জেনারেল হামিদ যদি চূড়ান্ত কঠোর ব্যবস্থা নিয়ে তার মনোভাব পরিষ্কার করে জেনারেল ইয়াকুবকে বোঝাতেন, সালিক বিশ্বাস করেন জেনারেল ইয়াকুবের প্রতিক্রিয়া অন্যরকম হতো। মূল শহরগুলোতে পরিস্থিতির সামাল নেওয়ার পর প্রাদেশিক শহরগুলোতে শক্তিশালী ফৌজের কলাম পাঠানো হলো। সালিক এখানে ১ এপ্রিল ঢাকা থেকে টাঙ্গাইলে পাঠানো একটা কলামের বর্ণনা দেন, যার সাথে সালিক মিশেছিলেন। মেশিনগানযুক্ত ট্রাক নিয়ে মূল কলামটি প্রধান সড়ক দিয়ে রওনা দিল, আর দুটি কোম্পানি রাস্তার দুই পাশে প্রায় ৫০০ মিটার জুড়ে ছড়িয়েছিল। এই পদাতিক কলাম জীবন্ত ও জড়ো সব রকমের অস্ত্রে সজ্জিত ছিল। তাদের রোষানল থেকে কিছুই রক্ষা পাবে না। পদাতিক কলামের পিছনে ছিল ফিল্ড গানের একটি ব্যাটারি, যারা তাদের যাত্রার অভিমুখে সুবিধাজনক সময়ে পরপর গুলি চালাচ্ছিল। এলাকা থেকে বিদ্রোহীদের ভয়ে সরে যাওয়ার জন্য আর্টিলারির বুম বুম শব্দই যথেষ্ট ছিল। সামান্য উছিলা বা সন্দেহেই পদাতিক কলাম আক্রমণ করছিল। গাছের ডালে সামান্য আলোড়ন কিংবা কোনো বাড়িতে সামান্য খসখস শব্দে স্বয়ংক্রিয় গুলির বন্যা কিংবা অন্তত একটি রাইফেলের গুলি বয়ে যাচ্ছিল। সালিকের মনে পড়ল টাঙ্গাইল সড়কের করটিয়া থেকে সামান্য দূরে একটি ছোট এলাকা ছিল, যার নামও কেউ হয়তো কোনোদিন শুনেনি। অনুসন্ধানী ফৌজ সেখানে দিয়ে যাওয়ার সময় খড়ের কুড়ি ঘর আর সেগুলো সংলগ্ন বাঁশঝাড়গুলোতে আগুন ধরিয়ে দিল। তারা এগিয়ে যেতেই আগুনের তাপে একটা বাস সশব্দে ফেটে উঠল। সবাই এটাকে কোনো লুকিয়ে থাকা দুর্বৃত্তের রাইফেলের গুলি বলে ধরে নিল। এর ফলে পুরো কলামটি ওই এলাকায় আটকে গেল, আর গাছগাছালির মধ্যে সব ধরনের অস্ত্র দিয়ে আক্রমণ করা হলো। যখন বিপদে উৎসকে সম্পূর্ণ ধ্বংস করা হলো, একটি সতর্ক অনুসন্ধানের নির্দেশ দেয়া হলো। অনুসন্ধানের সময় কলামটি দুর্বৃত্তকে দেখামাত্র গুলি করার জন্য প্রস্তুত হয়ে রইল। অনুসন্ধানী দল কোনো মানুষই খুঁজে পেল না, জীবিত বা মৃত। পাশ ফাটার শব্দ বহরটিকে প্রায় ১৫ মিনিট দেরি করিয়ে দিল। করটিয়া ছিল চারদিকে ঘন বৃক্ষে ঘেরা এক শান্ত শহর। এর দম্ভ বলতে ছিল এক সারি দোকান বিশিষ্ট একটি স্থানীয় বাজার। লোকজন এর মধ্যেই তাদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। কোথায় গিয়েছিল তারা, এটা তদন্ত করা কঠিন ছিল। কলামটি এখানে দাঁড়ালো, শহরটি ভালোভাবে নিরীক্ষণ করল, বাজার পুড়িয়ে দিল, আর কিছু কেরোসিনের ড্রামে আগুন ধরিয়ে দিল। দ্রুতই এটি এক বিধ্বংসী অগ্নিকুণ্ডে পরিণত হল। ধোয়ার কুণ্ডুলি সবুজ গাছের ডালের ফাঁক দিয়ে চুইয়ে চুইয়ে জ্বলতে থাকল। ফৌজরা তাদের কৃতকর্মের ফল দেখার জন্য অপেক্ষা না করে দ্রুত এগিয়ে চলল।
যখন শহরের অন্য প্রান্তে পৌঁছালো, তারা দেখল খুঁটিতে বাঁধা একটি কালো ভেড়া তার থাকার জায়গা থেকে মোচড়ামুচড়ি করে বের হয়ে আসতে চাইছে, কিন্তু সফল হচ্ছে না, কারণ মুক্তির আশায় প্রতিবার চেষ্টার সাথে সাথে দড়িটা তার গলায় আরও শক্ত হয়ে এঁটে যাচ্ছে। সে নিশ্চয়ই নিজের গলায় ফাঁস লেগে মারা পড়েছিল। আরও কয়েক কিলোমিটার সামনে গিয়ে সালিকরা দেখল রাস্তার পাশে দুটি ভি আকৃতির পরিখা, সদ্য খোঁড়া কিন্তু তাড়াহুড়ো করে ছেড়ে যাওয়া। হয়তো বিদ্রোহীরা তাদের সাথে সাক্ষাতের জন্য এই পজিশনগুলো তৈরি করেছিল, কিন্তু বন্দুকের বিকট শব্দ শুনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনা যাই হোক, কলামটি এলাকাকে ধুয়ে না দিয়ে এগিয়ে যেতে পারছিল না। ফৌজরা যখন চারদিকে খোঁজ চালাচ্ছিল, সালিক একটি মাটির কুঁড়ে ঘরে ঢুকল, সেখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে দেখার জন্য। ভেতরটা হালকা ধূসর রঙের মাটি দিয়ে সুন্দর করে লেপা ছিল। সামনের দেয়ালে ফ্রেমে বাঁধাই করা একটা ছবি ঝুলছিল, দুটি বাচ্চার, সম্ভবত দুই ভাইয়ের। কুঁড়ে ঘরটিতে একটিমাত্র আসবাবপত্র ছিল, একটা খাটিয়া আর একটা খেজুর পাতার মাদুর। মাদুরে এক মুঠো ভাত পড়েছিল, যেখানে বাচ্চাদের হাতের ছাপ দেখা যাচ্ছিল। এখন কোথায় তারা? কেনই বা তারা চলে গিয়েছিল? এই এলোমেলো ভাবনা থেকে জেগে উঠল সালিক, এক জোরালো তর্কের শব্দে, যা সৈন্য এক বেসামরিক বৃদ্ধের মধ্যে চলছিল, যাকে তারা কলাগাছের নিচে আবিষ্কার করেছে। বৃদ্ধ লোকটি দুর্বৃত্তদের ব্যাপারে কোনোরকম তথ্য দিতে অস্বীকৃতি জানাচ্ছিল, আর সহযোগিতা না করলে সৈন্যরা তাকে হত্যার হুমকি দিচ্ছিল। সেই বাঙালি ছিল এক জীবন্ত কঙ্কাল, কোমরে এক টুকরো ময়লা কাপড় জড়ানো। তার দাড়িওয়ালা মুখটিতে এক ভয়ার্ত চেহারা দেখা যাচ্ছিল। তার অর্ধনগ্ন শরীর অনুসরণ করে গোড়ালি পর্যন্ত গিয়ে তার ধুলোমাখা পায়ের ফুলে ওঠা শিরাগুলোতে আটকে গেল। সালিক এতে কৌতূহলী হয়ে দেখতে লাগল। তখন লোকটি বলল, আমি গরিব মানুষ, আমি জানি না কি করব। একটু আগে ওরা এখানে এসেছিল, তারা আমাকে হুমকি দিয়েছে যে তাদের ব্যাপারে কাউকে কিছু বললে আমাকে মেরে ফেলবে। আর এখন আপনারা আমার সামনে এসে সেই একই ভয় দেখাচ্ছেন, যদি ওদের সম্পর্কে কিছু না বলে। সাধারণ বাঙালিদের দোটানার ব্যাপারটি এতে বোঝা গেল। কলামটি রাস্তায় নিরলস সাধনা বজায় রেখে অবশেষে সন্ধ্যায় টাঙ্গাইল পৌঁছালো। তারা সার্কিট হাউসে বাংলাদেশের পতাকা সরিয়ে জাতীয় পতাকা উড়িয়ে দিল। তাদের আগমনের সংবাদ ঘোষণা করার জন্য ৮টি ফাঁকা গুলি চালালো, আর রাত কাটানোর জন্য অবস্থান নিল। প্রতিকূল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে ব্যাপক হত্যাকাণ্ডের খবর উৎসাহের সাথে প্রকাশ করা হয়, অপারেশন সার্চলাইটের শুরুর দিকে তেমনটা হয়নি। এগুলো ঘটেছিল দীর্ঘায়িত গৃহযুদ্ধের পরবর্তী পর্যায়ে। ধুয়ে পরিষ্কার করে ফেলার মিশন নিয়ে কুমিল্লা, যশোর, রংপুর, সিলেট ও অন্যান্য জায়গা থেকে পদাতিক কলাম পাঠানো হয়েছিল। তারা সাধারণত পাকা রাস্তা দিয়ে এগিয়ে যেতে যেতে বিদ্রোহীরা গ্রামের দিকে সরে যাওয়ায় কিংবা সীমান্তে সরে গিয়ে শেষ পর্যন্ত তাদের ভারতীয় পৃষ্ঠপোষকের কোলে আশ্রয় নেওয়ার সুযোগ পায়। অতিরিক্ত লোকবল ও অস্ত্র পাওয়া গিয়েছিল ২৬শে মার্চ থেকে ৬ই এপ্রিলের মধ্যে। এই সময় ২টি ডিভিশনাল হেডকোয়ার্টার, ৫টি ব্রিগেড হেডকোয়ার্টার, একটি কমান্ডো ও ১২টি পদাতিক ব্যাটালিয়ন এসে পৌঁছেছিল। তারা তাদের ভারী অস্ত্রশস্ত্র পশ্চিম পাকিস্তানে ফেলে এসেছিল, কারণ তাদের এখানে একটা বিদ্রোহ দমন করার কথা ছিল, পুরোদস্তুর যুদ্ধ লড়া নয়। আরও ৩টি পদাতিক ব্যাটালিয়ন, এই ২টি মর্টার ব্যাটারি, যথাক্রমে ২৪শে এপ্রিল ও ২রা মে এসে পৌঁছালো। ১০ এপ্রিল থেকে ২১শে এপ্রিলের মধ্যে আধা সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে এসে ঢুকল, যার মধ্যে ছিল ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স এবং ওয়েস্ট পাকিস্তান রেঞ্জার্স। এর প্রতিটির ২টি করে উইংস। পাশাপাশি ছিল উত্তর পশ্চিম ফ্রন্টিয়ারদের স্কাউটদের একটা বড় সংখ্যার দল। তারা মূলত ইস্ট পাকিস্তান রাইফেলস ও পুলিশকে অকেজো করার দায়িত্বে ছিল। পশ্চিম পাকিস্তান থেকে যাই সহায়তা আসুক, তাদেরকে অপারেশন সার্চলাইট সম্পন্ন করার কাজে লাগানো হয়েছিল, যেটা আনুষ্ঠানিকভাবে কখনোই বন্ধ করা হয়নি, কিন্তু এপ্রিলের মাঝামাঝি এসে সমাপ্তি অর্জন করেছে বলে ধরে নেওয়া হয়েছিল। এ বর্ণনায় সালিক যে ঘটনাগুলোর কথা উল্লেখ করেছেন, সেগুলো ছাড়া অপারেশন সার্চলাইটের সময় যত হতাহতের ঘটনা ঘটেছিল বা ঘটানো হয়েছিল, তার সংখ্যা সংগ্রহ করা অসম্ভব। তবে সালিক মনে করেন, তার মূল্যায়নের ক্ষমতার জোরে সাক্ষ্য দিতে পারে যে এই সংঘর্ষে যত প্রাণহানি ঘটেছে তা কোনোমতে ৪ অঙ্কের সংখ্যায় যাবে। বিদেশি সংবাদ মাধ্যম যদি বিশ্বকে এটাই বিশ্বাস করায় যে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে, তাহলে এর দায় বর্তাবে তাদের উপর, যারা ২৬শে মার্চ সন্ধ্যায় ঢাকা থেকে বিদেশি সংবাদ মাধ্যমদের বের করে দিয়ে তাদেরকে ভারতীয় প্রোপাগান্ডিস্টদের কল্পনার উপর ভিত্তি করে কিংবা একগুঁয়ে পর্যটকদের খেয়াল খুশিমতো খবর ছাপাতে বাধ্য করেছিল। ২৫শে মার্চের পর যদি বিদেশি সাংবাদিকদের পূর্ব পাকিস্তানে থাকতে দেয়া হতো, তাহলে তাদের মধ্যে সবচেয়ে পক্ষপাতদুষ্ট লোকটি সত্যিটা সচক্ষে দেখতে পেত, যেটা মর্মান্তিক হলেও তাদের কাহিনীর চেয়ে অনেক কম বীভৎস হতো। একটি হারানো সুযোগ। ২৬শে মার্চ ঢাকা থেকে বিদেশি সংবাদপত্রের প্রতিনিধিদের বের করে দেওয়ার পর থেকেই পাকিস্তান বহির্দেশ থেকে বৈরী সংবাদে মুখোমুখি হতে শুরু করে।
সামরিক আমলাতন্ত্র অভ্যন্তরীণ বিষয় নিয়ে এতই ব্যস্ত ছিল যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যার দিকে নজরই দেয়নি। ১৯৭১-এর মার্চের শেষ দিনটিতে সালিক পরামর্শ দিয়েছিলেন, নিরস্ত্র নিরপরাধ বেসামরিকদের হত্যার অপবাদের বিরোধিতা করার একমাত্র রাস্তা হল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস ও ইস্ট পাকিস্তান পুলিশের বিদ্রোহের কথা প্রকাশ করা। এর বদলে সালিক পায় তীব্র তিরস্কার। তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী ভাবমূর্তি ধ্বংস করে দিতে চাও? দুনিয়াকে এটা বলে দিতে চাও যে শৃঙ্খলা ধসে পড়েছে? সালিক তার প্রস্তাবের জন্য যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারল না। তাই এটা বাস্তবায়নের মুখ দেখল না, যতক্ষণ না ১লা মে পরিস্থিতি কর্তৃপক্ষকে তাদের বক্তব্যের প্রচারণের জন্য একজন প্রতিনিধি খুঁজে বের করতে বাধ্য করল, যেখানে বাঙালি ফৌজের বড় ধরনের বিদ্রোহের ফলে সৃষ্ট চরম বিরোধের প্রতি আলোকপাত করা হয়। সানডে টাইমস প্রকাশিত অ্যান্থনি মাস্কারনহান্স, ১লা মে ১৯৭১। এই যুক্তিতর্কের যুদ্ধে সালিকি একমাত্র পরাজিত ব্যক্তি ছিলেন না। এপ্রিলের শুরুতে মেজর জেনারেল ফরমান আলীও পরামর্শ দিয়েছিলেন, একটি সাধারণ ক্ষমা ঘোষণা করা উচিত, যার মাধ্যমে বিদ্রোহী সদস্যদের ভারতীয় আশ্রয়ে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ না রাখার বদলে তাদেরকে আমাদের আশ্রয়ে ফিরে আসার জন্য উৎসাহিত করা যায়। তার সিনিয়র একজন জেনারেল তাকে তীব্র কটাক্ষ করে বলেছিলেন, আরে, তোমার রাজনৈতিক পদ্ধতি আমাদের জানা আছে, কিন্তু রাজনীতির সময় এখন শেষ। তারা সাধারণ ক্ষমা ঘোষণা করল ৫ মাস পর, অর্থাৎ সেপ্টেম্বরে, যখন ভারত বিদ্রোহীদের নিয়ে মুক্তিবাহিনী স্বাধীনতা সেনাদল গঠন করে ফেলেছে, যা পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর সরাসরি যুদ্ধ করার কাজটা সহজ করে দিয়েছে। তবে রাওয়ালপিন্ডির হাইকমান্ড একটা উপদেশ গ্রহণ করেছিলেন, ফৌজের কমান্ডার, আঞ্চলিক মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ও প্রাদেশিক গভর্নর হিসেবে জেনারেল টিক্কার দায়িত্বভার ভাগাভাগি করে নেয়ার জন্য ঢাকায় আরেকজন জেনারেলকে পাঠান। তারা লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজিকে বেছে নিয়েছিলেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিলিটারি ক্রস ও ১৯৬৫-এর যুদ্ধে হিলাল-ই-জোরাত খেতাবে ভূষিত হন। তার খ্যাতি ছিল বাঘ হিসেবে, আর বাংলার বাঘদের বশে আনতে তাকেই উপযুক্ত পছন্দ বলে মনে হলো। তার ত্রুটিগুলো, যা ডিসেম্বরে পতনের মাধ্যমে প্রকাশিত হতে পারত, সাধারণভাবে জনগণের কাছ থেকে লুকানো হয়। তিনি যদি সফল হতেন, সালিক নিশ্চিত করে বলতে পারেন তার দুর্বলতা ও ত্রুটিগুলো জাতি অগ্রাহ্য করত। কিন্তু দুর্বলতা আর ত্রুটিই হল তার একমাত্র অনুষঙ্গ। ১১ এপ্রিল ফ্ল্যাগ স্টাফ হাউসের বাগানে তার সাথে সালিকের দেখা হয়। সেদিন সকালেই তিনি ইস্টার্ন কমান্ডে দায়িত্ব বুঝে নিয়েছিলেন। নতুন পদ তাকে লেফটেন্যান্ট জেনারেলের নতুন র্যাঙ্ক প্রদান করে, যা তিনি ফুল রিবন ও ওয়ার ডিস্টিংগুলো পরে উপভোগ করছিলেন। তাকে তার নতুন দায়িত্বে পুরোপুরি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। জিওসি জেনারেল খাদিম রাজা পরে সালিককে বলেছিলেন, তিনি যখন ফৌজের নেতৃত্বের দায়িত্ব তাকে হস্তান্তর করেছিলেন, জেনারেল নিয়াজি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি তোমার রক্ষিতাদের কখন আমার কাছে হস্তান্তর করবে? নেতৃত্বের দায়িত্ব নেয়ার পর জেনারেল নিয়াজি ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারে তার অধীনস্থদের সাথে পরিচিত হন, যেখানে তিনি সেনাবাহিনীর ঘুঘুদের তাদের অতীত শিথিলতার জন্য তিরস্কার করেন আর বাঙালিদের ওপর তার ক্রোধ প্রকাশ করেন, বিশেষ করে হিন্দু ও বুদ্ধিজীবীদের ওপর, যে দুই শ্রেণী তার মতে বাঙালি জাতীয়তাবাদকে সযত্নে লালন করেছে। অপারেশনের দিক থেকে তিনি বিদায়ী জিওসির কাছ থেকে ব্রিফ নিয়ে ১০ মে পর্যন্ত তা অনুসরণ করেন। যখন সীমান্তের শেষ শহরে, অর্থাৎ কক্সবাজারে ফৌজ গিয়ে পৌঁছে, জেনারেল খাদিম রাজার জায়গায় আসেন মেজর জেনারেল রহিম খান, ইয়াহিয়া সরকারের অন্যতম উৎকৃষ্ট জেনারেল বলে খ্যাত। এখন জেনারেল নিয়াজি ৩ জন নতুন ডিভিশনাল কমান্ডার পেলেন, মেজর জেনারেল রহিম ১৪ ডিভিশন, মেজর জেনারেল শওকত রেজা ৯ ডিভিশন এবং মেজর জেনারেল হোসেন শাহ ১৬ ডিভিশন। তিনি পূর্ব পাকিস্তানকে ৩টি অঞ্চলে ভাগ করে প্রত্যেক জেনারেলকে এক একটি দায়িত্ব দিলেন। মোটামুটিভাবে ৯ ডিভিশন পেল পুরো পূর্ব সীমান্ত, ১৬ ডিভিশন উত্তরবঙ্গ আর ১৪ ডিভিশন প্রদেশের বাকি অংশ। এই ফৌজদের নিয়ে বাঙালি প্রতিরোধের মেরুদণ্ড ভাঙতে জেনারেল নিয়াজির খুব বেশি সময় লাগল না। এপ্রিলের শেষে তিনি সব প্রধান শহরগুলোর দখল নিশ্চিত করলেন। পরের মাসটা ব্যয় করা হয় ছোটখাটো অপারেশনে, যেগুলোর লক্ষ্য ছিল সন্দেহজনক পকেটগুলো পরিষ্কার করে ফেলা। কিন্তু এই আপেক্ষিক শান্তি ও পূর্ণ নিয়ন্ত্রণের সময়টুকুকে বাঙালিদের মন জয়ের লক্ষ্যে কোনো গঠনমূলক অভিযান চালু করার জন্য কাজে লাগানো হলো না। তার বদলে তাদের ক্ষতগুলো অবিরত গভীর করা হচ্ছিল ব্যক্তিগত বাড়িঘরের উপর হামলা করে, যেটাকে সুইপ অপারেশন বলা হতো। এই অপারেশনগুলো শুধুমাত্র আংশিক সফল ছিল, কারণ পশ্চিম পাকিস্তানি ফৌজ না তো সন্দেহভাজনদের চেহারা চিনত, আর না গলির নাম্বার অর্থাৎ বাংলায় লেখা পড়তে পারত। তাদেরকে স্থানীয় লোকদের সহযোগিতার উপর নির্ভর করতে হতো। সাধারণভাবে বাঙালিরা তখনও মুজিবের প্রত্যাবর্তনের আশায় বুকে লালন করছিল ও নিষ্ক্রিয় নিস্পৃহতার মনোভাব ধারণ করে থাকত।
শুধুমাত্র যারা এগিয়ে এসেছিল তারা হলো কাউন্সিল মুসলিম লীগের খাজা খায়রুদ্দিন, কনভেনশন মুসলিম লীগের ফজলুল কাদের চৌধুরী, কাইয়ুম মুসলিম লীগের খান সবুর এ খান, জামাতি ইসলামীর গোলাম আজম, নিজামী পার্টির মৌলভী ফরিদ আহমেদের মতো ডানপন্থীরা, যারা সবাই ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের কাছে হেরেছিল আর বাঙালিদের জন্য অন্তরে সামান্যই অনুভব করত। এই লোকগুলো সাধারণত মনে করত যে তারা হলো অচল মুদ্রা, যাদেরকে সেনাবাহিনী আবারও সচল মুদ্রার সম্মান দিচ্ছে। কিন্তু সেনাবাহিনী নেহায়াত প্রয়োজনের তাগিদে এদের উপস্থিতির মূল্য দিয়ে এদের উপদেশ মেনে চলত। একটি বৈঠকে সালিক পরামর্শ দিয়েছিলেন, এই অচল মুদ্রাগুলোর বক্তব্য প্রচার না করে তার বদলে শিক্ষক, আইনজীবী, শিল্পী আর বুদ্ধিজীবীরা যারা নিজ নিজ অঙ্গনে সমাদৃত তাদের সহযোগিতা পাওয়ার চেষ্টা করলে পাকিস্তানিদের জন্য ভালো হতো। পরামর্শটি গৃহীত হয় আর জীবনের নানা দিকে উজ্জ্বল ব্যক্তিদের সমর্থনসূচক বক্তব্য সংগ্রহ করার জন্য সালিককে নির্দেশ দেওয়া হয়। স্বল্প পরিচিত ব্যক্তিদের সাথে কিছুটা সফল হলেও বুদ্ধিজীবীরা, যারা বাঙালি জাতীয়তাবাদের আদি উৎস, সালিকের প্রস্তাব অনিচ্ছা প্রকাশ করলেন। এমন ঘটনার এক অভিজ্ঞতা হয়েছিল পূর্ব পাকিস্তান হাইকোর্টের সাবেক বিচারপতি মোর্শেদের সাথে। তিনি সালিককে তার চমৎকার স্টাডিতে অর্থাৎ গুলশান কলোনিতে নিয়ে সবচেয়ে ভালো ভালো বই আর দুর্লভ পাণ্ডুলিপিগুলো দেখালেন। রুমি, সাদি আর ইকবালের মতো প্রাচ্যের মহাকবিদের কবিতা স্বচ্ছন্দে পড়ে শোনালেন। এমন জ্ঞানগর্ভ পরিবেশে সালিক সহযোগিতার অনুরোধ করলেন। অনেকক্ষণ ঘুরিয়ে পেঁচিয়ে আলোচনার পর তিনি বললেন, আমাকে চিন্তা করার জন্য ৩ মাস সময় দাও। চিন্তা করার জন্য ৩ মাস? বিস্ময়ে সালিক চিৎকার করে উঠলেন। তিনি বললেন, হ্যাঁ, কমপক্ষে ৩ মাস। তোমরা সত্যি তোমাদের কর্তৃত্ব পুনরায় প্রতিষ্ঠা করতে পেরেছ কিনা তা দেখার জন্য। ভালো কথা, ফারল্যান্ড ইদারিং আছে কোথায়? পরবর্তী বৈঠকে যখন সালিক তার অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন, একজন দেশপ্রেমিক গোয়েন্দা অফিসার বলেন, আমরা রাতে মোর্শেদকে তুলে নিয়ে এসে তোমার ইচ্ছামতো যে কোনো বক্তব্য দেয়াতে পারি। আনন্দের সাথে বলছি, তিনি এই আচরণ থেকে অব্যাহতি পেয়েছিলেন। সেনাবাহিনীর অ্যাকশনের কার্যকারিতা নিয়ে সন্দেহ করা বুদ্ধিজীবীদের মধ্যে বিচারপতি মোর্শেদই একমাত্র ছিলেন না। বেতার ও টেলিভিশনের সাথে সালিকের অভিজ্ঞতাটা যেমন হয়েছিল, সে অনুযায়ী তাদের অনেকেই মুজিবের প্রত্যাবর্তন ও তাদের মাতৃভূমির স্বাধীনতার আশা বুকে লালন করতেন। কঠোর ব্যবস্থা গ্রহণের পরপরই সালিককে দায়িত্ব দেওয়া হয় বেতার কেন্দ্র পুনরায় কার্যকর করে নতুন মার্শাল ল নির্দেশনাগুলো প্রচার করে স্বাভাবিকত্বের চিহ্ন দেখাতে। শুরু করার সময় সালিক ভাবল, মার্শাল ল ঘোষণার ফাঁকে ফাঁকে যন্ত্রসঙ্গীত প্রচার করতে দেয়াই নিরাপদ। তারা সেনাবাহিনীর অ্যাকশনের ফলে সংঘটিত মৃত্যু ও ধ্বংস নিয়ে বিলাপ করে শোকগীতি প্রচার করা শুরু করল। সালিকের বদলে তাদেরকে হামদনাত এর প্রচারের নির্দেশ দিল, যাতে দুই অংশের মধ্যে ইসলামিক বন্ধন পুনরুজ্জীবিত হয়। তারা চালাকি করে এই বিখ্যাত ভক্তিমূলক গানটি প্রচার করে, হে প্রভু, হে আলী, আমার নৌকা নিরাপদে তীরে ভিড়িয়ে দাও। দৈবাতক্রমে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। স্বাধীনতার এই জীবাণুগুলো সমূলে ধ্বংস করার বদলে কর্তৃপক্ষ ভীতির রাজ্যকে জিইয়ে রাখাই বিচক্ষণের কাজ বলে মনে করতে থাকল। তারা দেশপ্রেমিক পাকিস্তানিদের দেয়া তথ্যের উপর নির্ভর করে ঘন ঘন সার্চ অ্যান্ড সুইপ অপারেশন অবলম্বন করতে থাকল। তাদের কেউ কেউ সত্যিকার অর্থেই পাকিস্তানের একাত্মতার প্রতি আগ্রহী হয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েও সেনাবাহিনীকে সহায়তা করত। তবে এদের কয়েকজন আওয়ামী লীগপন্থী লোকদের সাথে পুরনো হিসাব মেটাতে সেনাবাহিনীর সাথে যোগসাজশ ব্যবহার করেছিল। যেমন একটির ঘটনার কথা সালিক উল্লেখ করেন। একদিন এক ডানপন্থী রাজনীতিবিদ এক কিশোরকে সাথে করে মার্শাল ল হেডকোয়ার্টারে নিয়ে এলো। ঘটনাক্রমে বারান্দায় তার সাথে সালিকের দেখা হলো। সে গোপন কথা বলছে এমনভাবে ফিসফিস করে জানায়, বিদ্রোহীদের ব্যাপারে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্য তার কাছে আছে। সালিক তাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলে সে বলে যে ছেলেটা হচ্ছে তার ভাতিজা, যে বুড়িগঙ্গার উপরে কেরানীগঞ্জে বিদ্রোহীদের আস্তানা থেকে পালাতে সক্ষম হয়েছে। ছেলেটা যোগ করল, বিদ্রোহীরা শুধু স্থানীয়দের হয়রানি করছে না, তারা রাতের বেলা ঢাকায় আক্রমণের পরিকল্পনাও করছে। সাথে সাথে একটা ক্লিয়ার অপারেশনের নির্দেশ দেয়া হলো। ফৌজের কমান্ডারকে ব্রিফ করা হলো। ভোরের আগেই গোলাবর্ষণ করে লক্ষ্যকে দুর্বল করে ফেলার জন্য ফিল্ড গান, মর্টার ও রিকয়েললেস রাইফেল প্রস্তুত করা হলো। সকাল হতেই ফৌজগুলো সাঁড়াশি অভিযান চালিয়ে এদেরকে ধরার কথা ছিল। অপারেশন রুমে বসে সালিক অ্যাকশনের অগ্রগতি দেখছিলেন, যেখান থেকে বন্দুকের গুলির শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। দ্রুত যুদ্ধে স্বয়ংক্রিয় অস্ত্র যোগ দিল। অনেকেই ভয় পাচ্ছিল যে আক্রমণকারী ব্যাটালিয়ন স্থানীয়ভাবে রিপোর্ট করা পুরো ৫,০০০ বিদ্রোহীকে ধরতে সক্ষম হবে না। সূর্যাস্তের পর অপারেশন শেষ হলো। এটা নিশ্চিত করা হলো যে পাকিস্তানের ফৌজে কোনো রকম হতাহতের ঘটনা ছাড়াই লক্ষ্যকে নিষ্ক্রিয় করা গেছে। সন্ধ্যায় এই আক্রমণ সম্পন্ন করা অফিসারের সাথে সালিক দেখা করল। সে যা বলল,
তাতে সালিকের রক্ত হিম হয়ে গিয়েছিল। সে আস্থার সাথে বলল, ওখানে কোনো বিদ্রোহী ছিল না, কোনো অস্ত্রও না, শুধুমাত্র গ্রামের গরিব মানুষ, বেশিরভাগ মহিলা আর বৃদ্ধ। গোলাগুলি বেড়াজারে পড়ে কাবাব হয়ে গিয়েছিল। এটা দুঃখজনক যে সঠিক তদন্ত ছাড়াই অপারেশনটি চালানো হয়েছিল। সালিক তার বাকি জীবনে বিবেকের উপর এই বোঝা বয়ে বেড়াবে। এই সার্চ অ্যান্ড সুইপ অপারেশনগুলো যখন চলছিল, রেডিও পাকিস্তান, সংবাদপত্র আর টেলিভিশন তখন প্রদেশে দ্রুত স্বাভাবিকত্ব ফিরে আসার বাদ্য বাজাচ্ছিল। অনেক সময় এমনও হচ্ছিল যে কোনো বাড়ির সদস্যরা যখন বেতারে স্বাভাবিকত্বের প্রচার শুনছে, তখনই তারা সার্চ পার্টির হামলার শিকার হয়েছে, যারা সামনে যা কিছু পেয়েছে সবকিছুই ধুয়ে মুছে দিয়েছে। এইভাবে সকল সরকারি নিয়ন্ত্রণাধীন প্রচার মাধ্যমের মতো রেডিও পাকিস্তানও বাঙালি শ্রোতাদের কাছে বিশ্বাসযোগ্যতা হারালো। যারা এর চেয়ে অল ইন্ডিয়া রেডিও কিংবা অন্য যে কোনো বিদেশি কেন্দ্রে প্রচার শোনায় শ্রেয় মনে করত। যারা অনিশ্চিত পরিস্থিতি সত্ত্বেও নিজের বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তারা সেনাবাহিনীর অফিসার বা যে কোনো ইউনিফর্ম পরিহিত ব্যক্তির সাথে বন্ধুত্ব করে খাতির জমানোই বুদ্ধিমানের কাজ মনে করল। একটি খাকি ইউনিফর্ম আর একটি পাঞ্জাবি অথবা পশতু বাক্যই হয়রানি ও শাস্তির বিরুদ্ধে ঢাল হিসেবে বিবেচনা করা হতো। শালিকদের অনেকেই কোনো না কোনো বাঙালি পরিবারকে পৃষ্ঠপোষণ করে খুশি থাকত। কোনো পরিবারে যদি সুন্দরী মেয়েরা থাকতো, তো সেই পরিবার একই সাথে অনেক অফিসারের পৃষ্ঠপোষক অর্জন করত। শালিককে একজন বাঙালি সম্পাদক আমন্ত্রণ জানালেন, যদিও তাদের সম্পর্কের বিগত বছরগুলোতে তিনি কখনোই তার বাহ্যিক আনুষ্ঠানিকতা শিথিল করেননি, যাতে শালিক তার ব্যক্তিত্বে একটু উকি দিতে না পারে। তিনি শালিককে নিয়ে এই অনুরোধ করলেন যে এই সাক্ষাৎ তাদের পরিবারের মর্যাদাকে রক্ষা করে, যারা সম্প্রতি তাদের প্রতিবেশীর ঘরে রাতের বেলা হামলা হওয়ার ঘটনায় পুরোপুরি ভীতসন্ত্রস্ত হয়ে গিয়েছে। তার মা, বিবাহিত বোন ও অন্যান্য আত্মীয়ের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি তার সুন্দরী বধূর সাথে শীতাতপ নিয়ন্ত্রিত বসার ঘরে শালিককে বসিয়ে রেখে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে একজন অতিথিকে আনতে চলে গেলেন। এই নীরবতা দ্রুতই পরিবেশকে ভারী করে তুলতে শুরু করল। শালিক তার রুচিসম্পন্ন নিয়ন্ত্রণ কর্ত্রীর সাথে কথোপকথন শুরু করার চেষ্টায় বললেন, যা কিছু ঘটেছে তার জন্য শালিক দুঃখিত। কিন্তু তিনি শালিককে থামিয়ে দিয়ে বললেন, এত সম্পদ ধ্বংস করার পর, এতগুলো মানুষ হত্যার পর আর এতগুলো নারী ধর্ষণ করার পর এখন তুমি দুঃখ প্রকাশ করছো? শালিক মাঝখানে কিছু বলতে চাইলেন, কিন্তু তিনি ক্রুদ্ধ হয়ে বলে চললেন, তোমাদের লজ্জা পাওয়া উচিত। আমি খাকিদের প্রতিটি সুতা ঘৃণা করি। প্রতিটা পশ্চিম পাকিস্তানি সৈন্যের চেহারায় বড় করে বর্বরতা লেখা আছে। আমার স্বামী কেন তোমাকে এখানে নিয়ে এসেছে আমি জানি না। তুমি অবশ্যই ওই জানোয়ারদেরই একজন, যারা গতরাতে আমার বোনের বাড়িতে গিয়েছিলে। শালিক চুপচাপ উঠে দাঁড়িয়ে বের হয়ে গেল। এই ঘৃণাকে সমূলে উপড়ে ফেলার জন্য কিছুই করার ছিল না। রোগীদের মানসিক আরোগ্যের দিকে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা সত্যিকার অর্থে অনুভব করা হয়নি। যতটুকুই প্রচেষ্টা নেওয়া হয়েছিল তা আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, রেললাইনের মেরামত, ফেরি কার্যকর করা, মালামাল পরিবহন করা। মানসিক আর আবেগের সাগরের মধ্যে সেতুবন্ধনের গুরুত্ব ও দায়িত্ব বাদ দিলেও বস্তুগত সমস্যাটি নিজেই এই বামনদের পক্ষে সমাধান করার জন্য অনেক বিশাল ছিল। সমস্যার বিশালতা বোঝার ক্ষমতার অভাব ছিল। তারা ছিল সেই ইঁদুরের মতো, যে এক হাতির পিঠে চড়ে যে জায়গাটুকু দখল করে আছে নিজেকে সেটুকুর মালিক বলে ধরে নিতে পারে, কিন্তু পুরো হাতিকে কব্জা করে নিয়েছে বলে দাবি করতে পারে না। তারা হাতিটাকে নিয়ন্ত্রণ করতে পশ্চিম পাকিস্তান থেকে প্রায় ডজন দুয়েক আমলা আর ৫,০০০ পুলিশের বাহিনী পাঠালো। পুলিশে তাদের মনিবেরা স্বাভাবিক প্রশাসনিক ইউনিট চালানো কার্যভারের সাথে পরিচিত ছিল, কিন্তু একটি কাটালাশের হাত পা জোড়া লাগিয়ে তাতে নতুন জীবন সঞ্চার করার ক্ষমতা তাদের ছিল না। আপনারা কোনো যীশুখ্রিস্ট ছিল না যে এই অলৌকিক ঘটনা ঘটাবে। এটা মূলত কূটনীতিবিদদের কাজ, কিন্তু মার্শাল ল এর অনুর্বর জমিতে তাদের জন্ম বিরল। অভ্যুত্থান, ভারতের সম্পৃক্ততা, যা ডিসেম্বরের অবাধ আগ্রাসনে চরম পৌঁছেছিল, ১৯৭১-এর মার্চেই তা গোপন ছিল না, অন্তত পাকিস্তানিদের কাছে। প্রখ্যাত ভারতীয় নেতা ও লেখকবৃন্দ সেনাবাহিনীর অ্যাকশনের পরপরই বিদ্রোহীদের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছিলেন। শুরুতে ২৭ মার্চ লোকসভায় ইন্দিরা গান্ধী বলেছিলেন, আমি সম্মানিত সদস্যগণ যারা জানতে চেয়েছেন যে পূর্ব পাকিস্তানের সংকটের ব্যাপারে যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, তাদেরকে নিশ্চিত করার জন্য জানতে চাইছি যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় কাজ। সময় পেরিয়ে যাবার পর সিদ্ধান্ত গ্রহণের কোনো যুক্তি নেই। বাংলাদেশ ডকুমেন্টস, ভলিউম ১, পৃষ্ঠা ৬৬৯। ৪ দিন পর ভারতীয় সংসদ একটি প্রস্তাব পাশ করে, যেখানে বলা হয় এই সভা তাদেরকে আশ্বাস দিতে চায় তাদের সংগ্রাম ও আত্মত্যাগ ভারতের জনগণের আন্তরিক সহানুভূতি ও সমর্থন পাবে। বাংলাদেশ ডকুমেন্টস, ভলিউম ১, পৃষ্ঠা ৬৭২।
সেদিনই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক জনাব কে সুব্রামানিয়াম নয়াদিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আয়োজিত একটি সিম্পোজিয়ামে এই প্রস্তাবটি বিস্তারিত বর্ণনা করেন। তিনি বলেন, ভারতকে এটি উপলব্ধি করতে হবে, পাকিস্তানের বিভাজন তাদের স্বার্থেই হচ্ছে। এমন সুযোগ আবার কখনো আসবে না। হিন্দুস্তান টাইমস, নয়াদিল্লি, ১ এপ্রিল ১৯৭১। এই মৌখিক সমর্থনকে ভারত প্রস্তাব পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠা করে। এর বর্ডার সিকিউরিটি ফোর্স পাকিস্তানি ফৌজের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। এপ্রিলের শুরুতে যশোর ও খুলনার কাছে পাকিস্তান এলাকার বেশ কয়েক কিলোমিটার ভেতর থেকে তাদের ৬ জনকে আটক করা হয়। বর্ডার সিকিউরিটি ফোর্সের ইন্সপেক্টর জেনারেল তার ফৌজকে বিদ্রোহীদের প্রথম আনুষ্ঠানিক সেবক বলে অভিহিত করে। ভারতীয় নিয়মিত সেনাবাহিনীর বহু অফিসার পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পূর্ব পাকিস্তানে বেসামরিক পোশাকে কাজ করছিলেন। তাদের দুজন আলাদা করে পরবর্তীতে বড়াই করে বলেছিলেন, যখন সালিক ভারতে যুদ্ধবন্দী ছিলেন, তারা পুরো মার্চ জুড়ে ও এর পরেও পূর্ব পাকিস্তানে ছিলেন। তাদের সম্পৃক্ততার সীমা যদি এত দূরই থাকে, তাহলে মার্চের শেষে কিংবা এপ্রিলের শুরুতেই ভারতীয়রা সামরিক হস্তক্ষেপ করে ব্যাপারটা মিটিয়ে ফেলার সুযোগ কেন হারালো? সে সময় পাকিস্তানিরা খুবই অরক্ষিত ছিল। ভারতের ১৯৭১ যুদ্ধের সরকারি ইতিহাসবেত্তা মেজর জেনারেল ডি.কে পালিত, দ্য লাইটেনিং ক্যাম্পেইন, পৃষ্ঠা ৪২। তিনি বলেন, ভারতীয় সেনাপ্রধান এই দায়িত্ব নিতে অস্বীকার করেন, কারণ তার সেনাবাহিনী তখনও পুনঃসজ্জা ও পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে ছিল। জেনারেল পালিত বলেন, ৫০,০০০ মিলিয়ন রুপির ৫ বছর মেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা তখন সম্পন্ন করা হচ্ছিল। আর ভারতের যুদ্ধে যন্ত্রের শক্তিবর্ধন করতে তখনও অনেক ব্যবস্থা গ্রহণ করা বাকি ছিল। তিনি বলেন, সেনাবাহিনীতে লোকবলের সংস্থান তখনও পুরোপুরি অর্জিত হয়নি, আর অনেক ইউনিট তখনও নিম্ন শক্তির। কিন্তু সাঁজোয়া বাহিনী তখনও উন্নয়ন ও পুনঃসজ্জা সম্পূর্ণ করেনি। মোবাইল অপারেশন চালানোর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক ইউনিটের ঘাটতি ছিল। বিমান বাহিনীতে মিগ-21 এর যোদ্ধাদের প্রশিক্ষণ কর্মসূচি তখনও পূর্ণোদ্যমে শুরু হয়নি। আর কিছু স্কোয়াড্রনে বাড়তি সৈন্যের অভাবে তাদের সেবার মান কমে গিয়েছিল। নৌবাহিনীতেও পুনঃসজ্জার প্রকল্প তখনও সম্পূর্ণ হয়নি। সেনাবাহিনী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হতে আরও কয়েক মাস ক্র্যাশ প্রোগ্রামিংয়ের দরকার ছিল। এর চেয়ে গুরুতর ব্যাপার ছিল অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য তোলা দাবি, যে সেনাবাহিনী শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছিল। দুটি ডিভিশনকে পশ্চিমবঙ্গে আর নাগাল্যান্ড ও মিজো পার্বত্য এলাকায় একটি করে ডিভিশন নিয়োগ করা হয়েছিল। এই পর্যায়ে বিমান বাহিনীও নিজেদেরকে হাত বাঁধা পায়, কারণ বাংলাদেশে অপারেশনের জন্য আমাদের বেসগুলোকে তৈরি করা হয়নি। শিলচরে কুড়িগ্রাম এয়ারফিল্ড, যেটি কুমিল্লা সেক্টরের ওপর দিয়ে অপারেশন চালানোর জন্য ব্যবহৃত হওয়ার কথা, কাজ চালানোর জন্য পর্যাপ্ত ছিল না। ডি.কে পালিতের দ্য লাইটেনিং ক্যাম্পেইন, পৃষ্ঠা ৪০-৪২। সামরিক প্রস্তুতি ছাড়াও চীনের হস্তক্ষেপের সম্ভাবনাকে কূটনৈতিকভাবে নিষ্ক্রিয় করা আর সুবিধাজনক বিশ্বমত তৈরি করার জন্য ভারতের সময়ের দরকার ছিল। তারা এই সবগুলো ক্ষেত্রে একসাথে কাজ শুরু করল। যখন তাদের সেনাপ্রধানরা তাদের বাহিনী পুনঃসজ্জার পুনর্গঠনের জন্য তাড়াহুড়া করছিল, তখন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সোভিয়েত শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতা চুক্তির প্রাথমিক প্রস্তাব উত্থাপন করে ও ১৯৭১-এর ৯ই আগস্ট তা স্বাক্ষর করে। বিশ্বমতকে প্রভাবিত করে তাদের অনুকূল নিতে তারা পূর্ব পাকিস্তানে অনিশ্চিত পরিস্থিতির কারণে ভারতে পালিয়ে যাওয়া উদ্বাস্তুদের উপস্থিতির সংখ্যাকে বাড়িয়ে দেখিয়ে তা কাজে লাগায়। এদিকে ভারত বিদ্রোহ দমন করতে পাকিস্তানকে ফাঁকা মাঠে ছেড়ে দেয়নি। তারা একটি বিদ্রোহী দল গঠন করে, সাধারণভাবে যাকে মুক্তিবাহিনী নামে সবাই জানে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আর ইস্ট পাকিস্তান রাইফেলস, যারা পূর্ব পাকিস্তান থেকে বিদ্রোহ করেছিল, তারা এই বাহিনীর মেরুদণ্ড। এদের সাথে যোগ দিয়েছিল ছাত্র, আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক আর শক্ত সমর্থ উদ্বাস্তুরা। কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. ওসমানী এদের কমান্ডার ইন চিফ। এই বিদ্রোহী বাহিনীর উপর রাজনৈতিক ছত্রছায়া হিসেবে ভারত আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি কাজে লাগায়। ২৫শে মার্চ সেনাবাহিনীর অ্যাকশনের শুরুতেই কলকাতায় পালিয়ে গিয়েছিলেন যারা, তারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, মনসুর আলী ও মুশতাক। তারা একজোট হয়ে মুক্তিবাহিনীর সাহায্য আর ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে স্বাধীন করার মিশন নিয়ে একটি নির্বাসন সরকার গঠন করে। ভারতীয় সেনাপতিরা নিম্নোক্ত কার্যধারা স্থির করে রেখেছিল: বাংলাদেশকে নিরাপত্তামূলক কাজের জন্য পাকিস্তান সেনাবাহিনীকে শুরুতে নিষ্ক্রিয় করে বেঁধে রাখার উদ্দেশ্যে নিজের দেশের মাটিতে সেনা মোতায়েন করা, পরবর্তীতে গেরিলা অপারেশনের মাধ্যমে ক্রমান্বয়ে এর তীব্রতা বাড়ানো, ইস্টার্ন সেক্টরে পাকিস্তান বাহিনীর প্রাণরস শুষে নিয়ে ক্ষয় করে ফেলা, এবং সবশেষে পাকিস্তানিদের বিরুদ্ধে পাকিস্তানের শুরু করা শত্রুতার ঘটনায় ইস্টার্ন ফিল্ড ফোর্সের সাথে স্থায়ী সেনাবাহিনীদের অঙ্গীভূত করার সুযোগ নেয়া। প্রাণ চোপড়া, ইন্ডিয়াস সেকেন্ড লিবারেশন, দিল্লি, পৃষ্ঠা ১৫৫।
মুক্তিবাহিনী এই পরিকল্পনা ধাপে ধাপে কার্যকর করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছিল। প্রথম ধাপে তাদেরকে অতর্কিত হামলা করা, গুলি করা, গ্রেনেড ছোড়া, রাইফেল চালানোর জন্য 4 সপ্তাহের প্রশিক্ষণ দেয়া। পরবর্তীতে প্রশিক্ষণের মেয়াদ বাড়িয়ে 8 সপ্তাহ করা হয়। আর এতে সব ধরনের ক্ষুদ্র অস্ত্র পরিচালনা করা সহ আরও কিছু কাজ অন্তর্ভুক্ত করা হয়। সবশেষে তাদের 30,000 জনকে অস্ত্র দেওয়া হয় ও ভারতের নিয়মিত বাহিনীর পাশাপাশি থেকে নিয়মমাফিক যুদ্ধ করার জন্য প্রস্তুত করা হয়। অন্যদিকে বাকি 70,000 জনকে গেরিলা যুদ্ধের দায়িত্ব দেওয়া হয়। পূর্ব পাকিস্তানের অভ্যুত্থানের কর্মকাণ্ডকে 3টি পর্যায়ে সংক্ষেপে বর্ণনা করা যায়। প্রথম পর্যায়, জুন থেকে জুলাই। তারা সীমান্ত এলাকায় অপারেশন চালায়, যেখানে তাদেরকে নৈতিক ও বস্তুগতভাবে সাহায্য করার জন্য ভারতীয় ফৌজ কাছাকাছি ছিল। এই পর্যায়ে বিদ্রোহীরা খুব ভীতসন্ত্রস্ত আচরণ করত, আর ধরা পড়ার কিংবা পাল্টা আক্রমণের সামান্য লক্ষণ দেখলেও তাদের আশ্রয়স্থলে দ্রুত পিছু হটে যেত। তাদের মূল অর্জন ছিল কিছু ছোটখাটো কালভার্ট উড়িয়ে দেয়া, অব্যবহৃত রেললাইনে মাইন বসানো, গ্রেনেড নিক্ষেপ করা অথবা কোনো নগণ্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে হয়রানি করা। দ্বিতীয় পর্যায়, আগস্ট থেকে সেপ্টেম্বর। তারা তাদের প্রশিক্ষণ ও অপারেশনগুলোতে কৌশলের উন্নতি সাধন করে। তাদেরকে দেখে আরও আত্মবিশ্বাসী, আরও উদ্দীপ্ত, আরও ভালো নেতৃত্বাধীন মনে হতো। এখন তাদের কৃতিত্বের মধ্যে ছিল সেনাবাহিনীর গাড়ির বহরে অ্যাম্বুশ করা, থানায় আক্রমণ, গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দেওয়া, নৌবহরগুলোকে ডুবিয়ে দেয়া, আর উল্লেখযোগ্য রাজনৈতিক নেতাদের হত্যা করা। তাদের অপারেশন ঢাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তৃতীয় পর্যায়, অক্টোবর থেকে নভেম্বর। তারা সীমান্ত ও অভ্যন্তরীণ দুই এলাকাতেই ভালোমতো সক্রিয় ছিল। ভারতের ফৌজ আর আর্টিলারির সহায়তায় তারা সীমান্ত চৌকিগুলোতে চাপ প্রয়োগ করতে থাকে, আর গুরুত্বপূর্ণ নগর ও শহরগুলোতে ঝামেলা উস্কে দিতে থাকে। এই দ্বৈত আক্রমণ পাকিস্তানিদের সম্পদের উপর অতিরিক্ত ভার চাপিয়ে দিতে থাকে আর তাদের মানসিক শক্তির উপর চাপ সৃষ্টি করে। এই পর্যায়েই ভারতীয় সেনাবাহিনী কিছু গুরুত্বপূর্ণ আক্রমণের পাদভূমি তৈরি করে ফেলে, যা তারা যুদ্ধে লাভজনকভাবে ব্যবহার করে। তাদের ভূমিকা বাড়ার সাথে সাথে মুক্তিবাহিনীর জন্য প্রশিক্ষণ শিবিরের সংখ্যাও বাড়তে থাকে। এরপর আগস্টে বেড়ে 40 এবং সেপ্টেম্বরে গিয়ে 84-তে দাঁড়ায়। প্রতিটি শিবিরে প্রশিক্ষণ পর্বে 500 থেকে 20,000 জন করে বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা ছিল। যুদ্ধের আগেই তাদের মোট শক্তি গিয়ে দাঁড়ায় 1,00,000-এ। শুরুতে বিদ্রোহীদের জন্য অস্ত্র ও সরঞ্জামাদি পেতে ভারতের একটু সমস্যা হচ্ছিল, কিন্তু ইউএসএসআর এর সাথে চুক্তি স্বাক্ষরের পর তারা অস্ত্রশস্ত্রের বিশাল শক্তি পেয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন ভারতকে বিদ্রোহীদের কাছে পৌঁছে দেওয়া অস্ত্রের ঘাটতি পূরণ করে দিবে বলে আশ্বাস দেওয়ার পর গেরিলাদের কাছে ভারত অস্ত্র সরবরাহের পরিমাণ বেড়ে গিয়েছিল। নিউ রিভিউ অন পাকিস্তান, দ্য ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস, নয়াদিল্লি, নভেম্বর 1971। ঢাকায় একজন ব্রিটিশ মহিলা সাংবাদিক সালেককে বলেছিলেন, তিনি বিদ্রোহীদেরকে অতীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাতিল সোভিয়েত অস্ত্র হাতে দেখেছেন, যেগুলো এর আগে পূর্ব ইউরোপে আস্থা করে ফেলে দেওয়া হয়েছিল। এর সাথে বাংলাদেশ নির্বাসন সরকার ভারতের সাহায্য আর বহির্বিশ্বে বাংলাদেশের দূতদের সংগ্রহ করা সাহায্যের অর্থ দিয়ে কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনেছিল। পাকিস্তান এই চ্যালেঞ্জের মোকাবেলা কিভাবে করেছিল? অভ্যুত্থানের ক্রমবর্ধমান বিপদ মোকাবিলা করার জন্য তার ছিল 1,260 জন অফিসার আর অন্যান্য র্যাঙ্কের 41,060 জন। এই লোকবলকে 55,126 বর্গমাইল এলাকা জুড়ে কাজ করতে হয়েছে। কিংবদন্তি গেরিলা নেতা টি.এ. লরেন্স প্রতি 4 বর্গমাইলে 20 জনের অনুপাত স্থির করে গিয়েছিলেন। এই সংখ্যাটি তিনি স্থির করেছিলেন মরুভূমির যুদ্ধের প্রেক্ষাপটে, যেখানে পূর্ব পাকিস্তানের মতো এত গাছপালা নেই, যা পর্যবেক্ষণের জন্য বাধা সৃষ্টি করতে পারে। এমনকি মরুভূমির সূত্র দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পাকিস্তানের 3,75,640 জন লোক দরকার ছিল, যা প্রাপ্ত ফৌজের সংখ্যার প্রায় 7 গুণ। একজন বিদেশি সংবাদপত্রের প্রতিনিধি ডেভিড লুসাক প্রয়োজনীয় ফৌজের সংখ্যা ধরেন 2,50,000। ডেভিড লুসাকের পাকিস্তান ক্রাইসিস, লন্ডন, পৃষ্ঠা 130। তারপরও যুদ্ধ শুরু হওয়ার আগে পাকিস্তান পুরো 9 মাস ব্যাপক অভ্যুত্থানকে কার্যকরভাবে ঠেকিয়ে রেখেছিল। পাকিস্তান স্পর্শকাতর সীমান্ত চৌকিগুলো আরও গুরুত্বপূর্ণ জেলা ও সাব ডিভিশনাল হেডকোয়ার্টারগুলো ধরে রেখে তার উপস্থিতি বজায় রেখেছিল। তারা 370টি সীমান্ত চৌকির মধ্যে 90টি এবং প্রায় সবগুলো প্রধান শহর দখল করে রেখেছিল। শহরে তাদের বেসগুলো রেখে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিদ্রোহী কর্মকাণ্ডের খবরের ভিত্তিতে আশেপাশের এলাকায় অপারেশন চালাত। এসব ক্ষেত্রে যা সাধারণত ঘটে, শাস্তি দিতে যাওয়া ফৌজ বিদ্রোহীদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার আগেই তারা হাওয়া হয়ে যেত।
তবে অভ্যুত্থানের শেষ পর্যায়ে বিদ্রোহীরা এক এক সময় ক্লিয়ারিং ফোর্সের প্রতিরোধ করত, আর শুধু তখনই তাদের লুকানোর জায়গাগুলো ছেড়ে যেত, যখন শক্তিশালী কলামের হাতে তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয় থাকত। এপ্রিল থেকে জুন পর্যন্ত পাকিস্তানের ফৌজ খুবই সক্রিয় ছিল। যখন অভ্যুত্থান তার শৈশব পার করছিল, যতই বিপদ বাড়তে থাকলো, কমান্ডাররা ততই নিষ্ক্রিয় হয়ে পড়লেন, আর একান্ত অপরিহার্য না হলে অ্যাকশনে যেতেন না। শেষ পর্যায়ে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর তারা সাধারণত বেসগুলোতেই আঠার মতো লেগে থাকতেন, আর তাদের নেতৃত্বে ঝুঁকি নিতেন না। এর হয়তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু মূল কারণ কোনো বিশ্রাম ছাড়া দীর্ঘায়িত অনিয়মিত যুদ্ধ। অভ্যুত্থান অপারেশনের পরিণতির সাথে সাথে বাঙালিদের আচরণও ওঠানামা করছিল। তারা সাধারণত জয়ী দলের পক্ষ নিত। যখন পাকিস্তানের ফৌজ থাকত, তখন জনগণ আপাতদৃষ্টিতে তাদের পক্ষে থাকত। কিন্তু যখনই তাদেরকে সরিয়ে নেওয়া হতো, তারা পূর্ণ উষ্ণতার সাথে নতুন প্রভু অর্থাৎ মুক্তিবাহিনীকে বরণ করত। কিছু বিচক্ষণ ব্যক্তি দুই সেট পতাকা রাখত, পাকিস্তান আর বাংলাদেশের, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে তাদের ছাদে ওড়ানোর জন্য। কিন্তু ব্যাপারটা শুধু এক একটা পতাকা ওড়ানোর মতো সহজ ছিল না। একটি ঘটনার কথা সালিক উল্লেখ করেছেন। এটি ঘটেছিল আগস্টে নোয়াখালী জেলায় এক বিদ্রোহী অধ্যুষিত এলাকায় অভিযান চালাতে একজন নিম্নপদস্থ সেনাপতিকে 7 জন লোক দিয়ে পাঠানো হয়েছিল। তরুণ সেই অফিসার আদেশ মোতাবেক কৌশল ও নমনীয়তা খাটিয়ে তার 5 জন লোককে বিদ্রোহীদের হাতে নৃশংসভাবে হত্যা করালো। এবার একজন ক্যাপ্টেনের অধীনে শক্তিশালী একটা বাহিনী পাঠানো হলো। বিদ্রোহীদের কাছে ভালো অস্ত্রের মজুদ ও ভালো লুকানোর জায়গা থাকায় তারা প্রতিরোধের সিদ্ধান্ত নিল। পূর্বের উদাসীনতার কারণে পড়ে থাকা কিছু মৃতদেহ ক্যাপ্টেনের নজরে পড়লে তিনি দিব্য চোখে তার ফৌজেরও একই পরিণতি দেখতে পেলেন। যদিও তিনিও পরিস্থিতি নরমভাবে সামাল দিতে চান, তিনি চিৎকার করে বিদ্রোহীদেরকে 2বার সতর্ক করলেন, কিন্তু কোনো কাজ হলো না। তিনি তখন সমস্ত এলাকা ঘেরাও করে তার কাছে যত ভারী অস্ত্রশস্ত্র ছিল সব একত্র করলেন। কান্নার উঁচু আওয়াজ আর ধোঁয়ার ঘনকুণ্ডলী উঠতে শুরু করল। কিছুক্ষণ পর এক ভদ্রলোক কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক সাদা পতাকা হাতে সাময়িক যুদ্ধবিরতির অনুরোধ নিয়ে উপস্থিত হলেন। প্রস্তাব গৃহীত হলো, কিন্তু এই প্রক্রিয়ায় অনেকগুলো জীবন ধ্বংস হলো। বিদ্রোহীরাও একই রকম শাস্তি দিয়ে যাচ্ছিল, কখনো কখনো পাকিস্তান সেনাবাহিনীর দোসরদের এর চেয়েও ভয়ঙ্কর রূপে। মূল সমস্যা ছিল বিদ্রোহীদেরকে নিরীহ জনগণ থেকে আলাদা করা। তারা সাধারণত মিশে থাকত, যেমন করে পানিতে মাছ থাকে। জেনারেল টিক্কা খানকে পরামর্শ দেয়া হয় সীমান্তের 3 কিলোমিটার এলাকা জনশূন্য করে ফেলা হোক, যাতে করে ফৌজরা ওই এলাকায় সকল সন্দেহজনক ব্যক্তিকে গুলি করতে পারে। অবশ্য টিক্কা পরামর্শটি ফিরিয়ে দেন। তিনি মনে করলেন এতে পুনর্বাসন সমস্যা আরও বেড়ে যাবে। আর এর মধ্যেই 4 সেপ্টেম্বর সাধারণ ক্ষমা ঘোষণার প্রেক্ষিতে ভারত থেকে ফিরে আসা উদ্বাস্তুদের পুনর্বাসন নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। বিদ্রোহী আর তাদের সাহায্যকারীরা এভাবেই মিশে যেতে থাকলো সাধারণের সাথে। তাদেরকে একজন থেকে অন্যজনের থেকে আলাদা করা মুশকিল। কেউ কেউ জমিতে কৃষক হিসেবে কাজ করত। আবার নিরীহ চেহারার কোনো জেলে তার কাজ ফেলে গাড়ির বহর আসার পথে মাইন পুঁতে রেখে হাওয়া হয়ে যেত। এখানে একটির কথা উল্লেখ করেছেন সালিক। রাজশাহীতে একটি খবর পাওয়া গেল, রোহনপুর এলাকায় বিদ্রোহীরা ঢুকে পড়েছে, আর তাদেরকে খাবার, টাকা আর আশ্রয় দেওয়ার জন্য লোকজনের উপর জোর করছে। এলাকায় তল্লাশি চালানো হলো, কিন্তু খেতে কাজ করতে থাকা 3 জন কৃষক ছাড়া আর কাউকেই পাওয়া গেল না। তারা যখন ফিরে আসছিল, তখন একজন দাড়িওয়ালা লোককে পেয়ে তার বুকে ব্যানর ঠেকিয়ে জোর করে খবর বের করতে চাইল যে বিদ্রোহীরা কোথায় আছে। তার ইঙ্গিতে ফৌজ ওই 3 কৃষককে ঘিরে ফেলল, আর ক্ষেত থেকে বেশ কিছু গ্রেনেড, বিপুল পরিমাণে বিস্ফোরক দ্রব্য আর প্রচারমূলক লিফলেট খুঁজে পেল। 3জনই মুক্তিবাহিনী বিশ্বস্ত সদস্য বলে প্রমাণিত হল। সেনাবাহিনীর চোখে ধাঁধা দেওয়ার জন্য তারা আরও কিছু কৌশল কাজে লাগিয়েছিল, যেমন বেনাপোল ও রঘুনাথের মাঝামাঝি নিয়মিত চৌকির দায়িত্বরত 2 সৈন্য দেখে যে একজন দুস্থ চেহারার লোক একটি সবজি ভর্তি বস্তা নিয়ে আসছে। যেহেতু তাদের সময় কাটানোর জন্য তারা কোনো বিদ্রোহীকে পায়নি, তারা এমনি চিৎকার করে লোকটিকে বলল, "কি নিয়ে যাচ্ছ বাবা?" বৃদ্ধ লোকটি ভয়ে কাঁপতে থাকলো। তারা যখন তার বস্তা খুলল, দেখলো বস্তা ভর্তি টাইম ফিউজ, অতর্কিত হামলার জন্য, যা সবজি ছিটিয়ে ঢেকে রাখা হয়েছে। একইভাবে লেফটেন্যান্ট ফাররাখ ব্রহ্মপুত্রের চর অঞ্চলে তল্লাশি চালিয়ে মৌসুমি ফল বোঝাই একটা নৌকা পাকড়াও করেন। ফলের নিচে নৌকা ভরা মাইন আর গ্রেনেড ছিল। অভ্যুত্থানকারীরা গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন রাস্তাও কাজে লাগাত। সাধারণত তারা গ্রামের ভেতরের পথে অপারেশন চালাত, যেখানে পাকিস্তানিরা মূল সড়ক ব্যবহার করত। বিদ্রোহীরা এটা জানত, আর এর পূর্ণ সদ্ব্যবহার করত। সীমান্তের ওপারের কমরেড ইন আর্মস এর কাছে পাঠানো রংপুরের এক বিদ্রোহীর চিঠিতে লেখা ছিল,
পাকিস্তান সেনাবাহিনী আমাদের কখনোই ধরতে পারবে না। তারা শুধুমাত্র মূল প্রবেশপথ, জনপ্রচলিত ফেরি আর প্রধান ঘাটগুলো পাহারা দেয়, যেখানে আমরা শুধুমাত্র চোরাগলি, ছোট রাস্তার জনবিরল পথ ব্যবহার করি। আবার তারা নৌকাগুলোর ভিতরে কি নিয়ে যাচ্ছে তার তোয়াক্কা না করেই সেগুলো তল্লাশি করে। আমাদের আশ্রয়স্থল হলো মসজিদের ইমামদের অথবা শান্তি কমিটির মূল নেতাদের নিজেদের বাড়ি, যেহেতু সেনাবাহিনী তাদের বিশ্বাসঘাতকতার সন্দেহ করে না। আমাদের কৌশলগুলো দুর্বোধ্য, আমাদের লক্ষ্য উঁচু, আমরাই জয়ী হব। নদীপথে অপারেশনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। তারা শুরু করেছিল জাহাজ, বার্জ বা কোস্টারের সাথে সাধারণ বোমা বেঁধে দিয়ে, কিন্তু আগস্টের মধ্যে তারা সেটা পাল্টে লিম্পেট মাইনের যথেচ্ছ ব্যবহার শুরু করল, যেটা লক্ষ্যের যে কোনো জায়গায় খুব সহজে এর চৌম্বকীয় পৃষ্ঠ দিয়ে বসিয়ে দেওয়া যেত। যখন এটাও তাদের জন্য বিপজ্জনক, তখন তারা ডুবুরিদের কাজে লাগালো, যারা জাহাজের অলক্ষ্যে সাঁতরে গিয়ে মাইন বসিয়ে ফিরে আসত। ভারতীয় নৌবাহিনী কাজের জন্য ৩০০ জনকে ফ্রগম্যান প্রশিক্ষণ দিয়েছিল। ডি.আর. মানকেকারের পাকিস্তান কাট টু সাইজ, দিল্লি ১৯৭২, পৃষ্ঠা ১৩৩। এক সময় তারা পানির নিচে ডুবুরিদের বাতাসের যোগানের জন্য এয়ার পাইপ হিসেবে নলখাগড়া ব্যবহার করত। পরবর্তীতে তারা এর বদলে কোনো ভাসমান বস্তু, বাঁশের লাঠি কিংবা কলাগাছের গুঁড়ির সাথে লিম্পেট মাইনাটকে ভাসিয়ে দিত, যেটা এর স্টিলের আবরণের জন্য একাই গিয়ে লেগে যেত। তাদের অতর্কিত হামলার তালিকায় ছিল ২৩১টি সেতু, ১২২টি রেললাইন আর ৯০টি বিদ্যুৎ স্থাপনার ক্ষতি বা ধ্বংস। বড় ধরনের উদ্দীপনা ছাড়াই এই সংখ্যায় তারা পৌঁছাতে পারত না। তাদের উদ্দীপনার একটি উদাহরণ, ১৯৭১-এর জুনে রোহনপুর এলাকায় অতর্কিত হামলার চেষ্টার জন্য এক বাঙালি কিশোরকে গ্রেফতার করা হয়। তাকে কোম্পানি হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়, কিন্তু সে কোনোরকম তথ্য প্রকাশ করতে অস্বীকার করে। যখন অন্য সব পন্থা ব্যর্থ, মেজর আর তার বুকে স্টেনগান ঠেকিয়ে বলল, এটাই তোমার শেষ সুযোগ, তুমি যদি সহযোগিতা না করো এই বুলেটগুলো তোমার শরীর চিরে বের হয়ে যাবে। সে ঝুঁকে পড়ে মাটিতে চুমু খেল আর উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুত। আমার রক্ত নিশ্চয়ই আরো দ্রুত আমার পবিত্র মাতৃভূমির স্বাধীনতা বয়ে নিয়ে আসবে। কৌশলে এমন আধুনিক আর এত বেশি উদ্দীপ্ত অভ্যুত্থানকারীদের সমলে উৎপাটন করা সেনাবাহিনীর জন্য কোনো সহজ কাজ ছিল না। তারপরও পাকিস্তান সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করেছিল। শুরুতে সড়ক পথে কলাম পাঠাতো, কিন্তু কিছু বিস্ফোরণের ঘটনায় ফৌজরা গ্রামের ভেতর দিয়ে অপারেশন চালায়। এর ফলে তারা গুলিবর্ষণ ও অ্যাম্বুশের শিকার হয়। বর্ষাকালে তারা বিদ্রোহীদের খুঁজে বের করতে দেশি নৌকা ব্যবহার করে, কিন্তু প্রয়োজনীয় দক্ষতা আয়ত্তে করতে পারেনি। যদিও তাদের প্রশিক্ষণের আওতায় ওয়াটারম্যানশিপ কোর্স ছিল। এক সময় নৌকাগুলো নিজে নিজেই ডুবে যেত অথবা বিদ্রোহীদের আক্রমণের ফলে উল্টে যেত। এরপর পাকিস্তানিরা কাদা জলে পায়ে হেঁটে যাওয়ার কৌশল অবলম্বন করল, যেখানে শুধুমাত্র আগাছা আর জকি থাকবে জ্বালাতন করার জন্য। সমভূমি থেকে আসা মানুষগুলোকে হয়রানির জন্য ওই জকি যথেষ্ট ছিল। সালিক এক লেফটেন্যান্টকে দেখেছিলেন, তার পায়ে অনেকগুলো জোকের কামড়ের দাগ ছিল। যুদ্ধের পর অনেকদিন সে ওই ঘা বয়ে বেরিয়েছিল। হতভাগ্য লেফটেন্যান্টের নাম শহীদ। এই অপারেশনের সময় কিছু ফৌজ সবার জন্য লজ্জা বয়ে নিয়ে এসে লুট, হত্যা আর ধর্ষণে লিপ্ত হয়েছিল। সরকারিভাবে ৯টি ধর্ষণের খবর রিপোর্ট করা হয় ও অপরাধীদের চরম শাস্তি দেওয়া হয়। কিন্তু ক্ষতি যা হবার তা হয়েই গিয়েছিল। এরকম ঘটনা সব মিলিয়ে কতগুলো ঘটেছিল তা জানা নেই। তবে সালিক দৃঢ়ভাবে বিশ্বাস করেন, একজন মাত্র সৈন্য যদি ধর্ষণ করে থাকে তো সেটা পুরো বাহিনীর সৎকর্মকে ধ্বংস করার জন্য যথেষ্ট। পাশবিকতার এই ঘটনাগুলো স্বভাবতই বাঙালি জনগণকে বিদ্বেষী করে তুলল। তারা আগেও পাকিস্তানিদের খুব একটা পছন্দ করত না, কিন্তু এখন তারা তাদের তীব্র ঘৃণা করা শুরু করল। এই প্রবণতা ঠেকানোর জন্য বা ঘৃণা লাঘবের জন্য কোনো আন্তরিক প্রচেষ্টা চালানো হয়নি। সুতরাং যা হবার তাই, বাঙালিদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতার কোনো প্রশ্নই ওঠে না। শুধু তারাই পাকিস্তানির সাথে হাত মেলালো যারা ইসলাম ও পাকিস্তানের নামে সবকিছু ঝুঁকি নিতে পারে। এই দেশপ্রেমিকেরা দুই অংশে ভাগ হয়ে সংগঠিত হয়। বয়স্ক বিশিষ্ট জনেরা মিলে তৈরি করে শান্তি কমিটি। অন্যদিকে তরুণ ও শক্ত সমর্থরা রাজাকার অর্থাৎ স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেয়। পল্লী এলাকার মতো ঢাকায়ও কমিটিগুলো গঠিত হয়, আর তারা সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সংযোগ হিসেবে কাজ করে। একই সাথে তারা বিদ্রোহীদের রোশানলেও পড়ে। এমনভাবে ২৫০ জনকে হত্যা, জখম কিংবা তুলে নিয়ে যাওয়া হয়। পশ্চিম পাকিস্তানি ফৌজের শক্তি বৃদ্ধির জন্য আর স্থানীয় জনগণের সহযোগিতা অনুভবের জন্য রাজাকারদের সংখ্যা বাড়ানো হয়। এই লোকবল ৫০,০০০-এ উন্নীত করা হয়।
10 লক্ষের বিরুদ্ধে। সেপ্টেম্বরে পশ্চিম পাকিস্তানের একটি রাজনৈতিক প্রতিনিধি দল জেনারেল নিয়াজির বিরুদ্ধে অভিযোগ আনে যে তিনি জামাত-ই-ইসলামীর মনোনীত প্রার্থীদের নিয়ে সেনাবাহিনী গড়েছে। জেনারেল সালিককে তার অফিসে ডেকে বললেন, এখন থেকে তুমি রাজাকার আর আল-বদর আর আল-শামস বলে অভিহিত করবে, যাতে বোঝা যায় এরা একটিমাত্র দল থেকে আসেনি। সালিক আদেশ মান্য করলেন। আল-বদর ও আল-শামস ছিল নিজেদের উৎসর্গ করে দেয়া দল। তারা সেনাবাহিনীকে সাহায্য করতে উদ্গ্রীব। তারা কঠোর পরিশ্রম ও কঠোর সাজা ভোগ করেছিল। তাদের বা তাদের পরিবারের প্রায় ৫,০০০ জন সহযোগিতার অপরাধে মুক্তিবাহিনীর হাতে শাস্তি পেয়েছিল। তাদের কয়েকজন আত্মত্যাগের এমন মহিমা দেখিয়েছিল যা বিশ্বের সেরা ফৌজের সাথে তুলনীয়। যেমন সালিক একটি ঘটনা উল্লেখ করেন। নওয়াবগঞ্জ থানার গালিমপুর থেকে আসা এক রাজাকার বিদ্রোহীদের এক লোকানোর জায়গায় হামলা করার জন্য সেনাবাহিনীর এক কলামের পথ প্রদর্শক হিসেবে গিয়েছিল। ফিরে এসে সে দেখে তার ৩ ছেলেকে হত্যা করা হয়েছে আর মেয়েকে তুলে নেওয়া হয়েছে। তার এই ত্যাগ শুধু সেনাবাহিনী ও পাকিস্তানের প্রতি তার বিশ্বস্ততাই নিশ্চিত করে। আরেকজন রাজাকার গোমস্তপুরে একটি সড়ক সেতু পাহারা দেওয়ার সময় বিদ্রোহীদের কাছে ধরা পড়ে, যারা তাকে জয় বাংলা বলার জন্য জোর করে, কিন্তু সে বয়নটের খোঁচায় মৃত্যুবরণ করার আগ পর্যন্ত পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার চালিয়ে যায়। অবশ্য প্রশিক্ষণ ও অস্ত্রের বিচারে রাজাকাররা কোনোভাবেই মুক্তিবাহিনী সমকক্ষ ছিল না। তাদের ২ বা ৪ সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হতো, যেখানে মুক্তিবাহিনী ৮ সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ পর্বের মধ্যে দিয়ে যেত। রাজাকারদের অস্ত্র বলতে ছিল বিলুপ্ত .303 রাইফেল, আর মুক্তিবাহিনী বহন করত স্বয়ংক্রিয় সহ আধুনিক অস্ত্রশস্ত্র। এজন্য অভ্যুত্থানের মূল ধকলের বোঝাটা নিয়মিত ফোর্সকেই টানতে হয়েছিল, যারা বীরত্বপূর্ণ সহিষ্ণুতার সাথে বিরোধ সহ্য করে গিয়েছিল। তাদের দুর্দশার অবস্থা শুধুমাত্র হতাহতের সংখ্যা দিয়ে মাপা যাবে না, মানসিক দিক দিয়েও তারা গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। ফৌজের মনোবলের ওপর যে বাস্তবতাটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল তা হল, না তো আহতদের সবসময় চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া যেত, আর না মৃতদের দেহ পশ্চিম পাকিস্তানে পাঠানো যেত। একেক সময় আহতরা হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়ার আশায় দিনের পর দিন সীমান্ত চৌকিতে পড়ে থাকত, কারণ সীমান্ত চৌকির সংযোগ সড়কে সাধারণত মাইন পোতা বা গোলাবর্ষণ দিয়ে প্রতিরক্ষা করা থাকত। আর হেলিকপ্টারও আসতে পারত না, যদি না রেজিমেন্টাল মেডিকেল অফিসার প্রত্যয়ন দিতেন যে আহতদের অবস্থা আকাশপথে বহন করার নির্দেশ দেওয়ার মতো গুরুতর। তবে কিছু সৌভাগ্যবান ব্যক্তি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করতে পেরেছিল, যে কারো পক্ষে এই দৃশ্য সহ্য করা কঠিন। কারোর হাত পা কাটা ছিল, কারোর মুখ সম্পূর্ণ ঝলসে গিয়েছিল, কেউ কেউ স্থায়ীভাবে অন্ধ বা বধির হয়ে গিয়েছিল। তাদের বেশিরভাগ চিকিৎসার পরেও পঙ্গুত্বের জীবন যাপন করবে। আরও অনেককে সামান্য জখম, পায়ের পাতার পচন, ছত্রাক ও জোকের ঘা নিয়ে যুদ্ধক্ষেত্রে ফেরার দায়িত্বের বোঝা বইতে হচ্ছিল। তারা মাসের পর মাস কোনো বিশ্রাম, স্বস্তি বা বিনোদনের চেহারা দেখেনি। আর মৃতদের ব্যাপারে, শুরুতে তাদের দেহ পশ্চিম পাকিস্তানে পাঠানো হতো, কিন্তু জুলাই আগস্টে যখন তাদের সংখ্যা বাড়তে শুরু করল, তখন তাদের স্বজনদের কাছে মরদেহ পাঠানো বন্ধ করে দেওয়া হলো, কারণ অহেতুক ভীতির সঞ্চার হবার ভয় ছিল। যখন সফররত চিফ অব জেনারেল স্টাফকে এই অপ্রিয় সিদ্ধান্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়, রিপোর্ট করা হয় যে তিনি নির্বিকারভাবে মন্তব্য করেছিলেন, মৃতরা পূর্বে যেমন অকেজো, পশ্চিমেও তেমনই। তবে পশ্চিম পাকিস্তানের স্বজনরা সবসময় চাইত যেন তাদের মৃত স্বজনকে বাড়িতে পাঠানো হয়। সালিকের মনে পড়ে ৩১ ফ্রন্টিয়ার ফোর্সের কমান্ডিং অফিসারের কাছে এক অফিসারের বোন চিঠি লিখেছিলেন। একটি অংশে তিনি বলেন, আপনি যখন করাচি ছেড়ে যাচ্ছিলেন, আমি আমার সুদর্শন ভাইকে আপনার দায়িত্বে সঁপে দিয়েছিলাম। আপনি যদি তাকে অক্ষত ফিরিয়ে আনতে না পারেন, তো তাকে মৃত অবস্থায় নিয়ে আসতে ভুলবেন না। তিনি তার ভাইকে আর কখনো দেখেননি, জীবিত বা মৃত।